আচ্ছা, তো আমরা তাহলে শুরু করছি। সমস্যা নেই, পাশে বসে। জি, স্যার। তো আজকে আমাদের বিজিএস এর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অর্থনৈতিক দিক নির্দেশনা সমূহ, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো তার ফার্স্টে আমরা দেখবো হচ্ছে অর্থনৈতিক দিক নির্দেশন, এগুলো নিয়ে দেখবো। দেখেন, আমরা দেখুন আমরা আসলে আহ ডক্টর কাছে কেন যাই? ডক্টর কাছে যাওয়ার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের শরীরের অবস্থা বোঝার জন্য, বিভিন্ন আমাদের ভালো আছে না সুস্থ আছে সেটা জানার জন্য। তো এখানে আমাদের আমাদের দেশের কি অবস্থা, দেশের আমাদের কি ভালো দিকে যাচ্ছে না ভালো অবনতির দিকে যাচ্ছে নাকি স্থির আছে, সেই বিষয়টা বোঝার জন্য আমাদের এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে সবাই সায়েন্সের, কিন্তু আমাদের আমরা সাধারণত কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এগুলো নিয়ে পড়ে থাকার কারণে আমাদের দেশে নিয়ে এত বুঝি না, জানি না কি দেশ কি ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে। কিন্তু আসলে আমাদের আমাদের বিজ্ঞানের পাশাপাশি আমাদের এই বিষয়গুলো খুবই জানা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি এই বিষয়গুলো না বুঝি, তাহলে সেক্ষেত্রে আমাদের দেশ, কারণ ভবিষ্যৎ হচ্ছে আপনাদের হাতে। আপনারা এই বিষয়গুলো না বুঝলে ভবিষ্যতে আমরা এগুলা কিছু বুঝবো না, আমরা কোনো কোশ্চেন করতে পারবো না, আমরা কোনো কনসার্ন করতে পারবো না যে কেন আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো আজকে আমরা এখানে খুবই বেসিক কিছু টপিক আমাদের এখানে আছে। তোমরা তোমরা যখন হায়ার লেভেলে উঠবা আরো অনেক কিছু জানতে পারবে এই বিষয়গুলো। তোমরা যদি ইউনিভার্সিটিতে উঠবা তোমাদের মেজর নন মেজর অনেক কোর্সে এগুলো ইনক্লুড থাকবে। তো এখন থেকে যদি তোমরা যদি এই টপিকগুলো ক্লিয়ার করে রাখো, তো ভবিষ্যতে ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। তো দেখুন, তা আমরা প্রথমে দেখবো হচ্ছে অর্থনৈতিক নির্দেশক, ইকোনমিক ইন্ডিকেটরস কি। একটি দেশের অবস্থা কেমন তা বোঝার জন্য যে মানদণ্ড ব্যবহার করা হয় তাই হচ্ছে অর্থনৈতিক নির্দেশক। একটু জুম এক্সাম্পল করলে ভালো হয়। মোট জাতীয় উৎপাদন, মোট উপদ্রব উৎপাদক, মাথাপিছু আয়, তাদেরকে কি বলা হয়? অর্থনৈতিক নির্দেশক। আপনাদের এখন কোশ্চেন আসতে পারে যে স্যার এগুলো কি? আমরা এগুলো নিয়ে আমাদের সামনে একটু পরে আমরা ইন্টারনেট খুবই সুন্দরভাবে আলোচনা করব। তো দেখুন, তা আমাদের আহ তা আমাদের এগুলো কেন ইম্পর্টেন্ট সেটা দেখছি। আর আপনারা কোনো কিছু না বুঝলে, লেখা না বুঝলে কোশ্চেন করবেন, রেসপন্স করবেন, তাহলে আমার আপনার ক্লাসে এক্সিটটা আমার খুবই হেল্প হবে। ভাই স্যার এগুলোকে একটু লিখবো জুম করলে ভালো এখন? হয়। জি, একটু জুম বুঝলেন? করলে ভালো হয়। একটু জুম করলে ভালো হয়। জুম, আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। স্যার এগুলো এই সংখ্যাগুলোকে এখন লিখবো? হ্যাঁ, এগুলা তোমাদের এক নম্বর কথা, তোমাদের ক্লাসের রেকর্ড রেকর্ড হচ্ছে, এটা তোমাদের রেকর্ড হিসেবে দেওয়া হবে। তুমি যদি সময় পার লিখতে পারো, অথবা টেনশন করিও না, না লিখতে পারলেও তোমাদের রেকর্ড ক্লাসে স্যার তোমাদের প্রোভাইড করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখুন, তা আমাদের অর্থনৈতিক নির্দেশনাগুলো কাজে কেমন। মোট অভ্যন্তরীণ উৎপাদন, জিডিপি, মোট জাতীয় উৎপাদন, মাথাপিছু আয়, রেমিটেন্স, খাতভিত্তিক অবস্থা। তো আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। দেখুন, আপনাদের প্রথমে একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দিয়ে আলোচনা শুরু করি। 2024 সালে, এই যে আমাদের দেশের অবস্থাটা দেখুন আপনারা একবার। 2024 সালে আমাদের মাথাপিছু আয়, এখন বললো স্যার মাথাপিছু আয়টা কি? আমি একটু পরে হ্যাঁ আপনাদের দেখা সাথে নিয়ে যাচ্ছে আলোচনা না করছি, শুধু জাস্ট একটু বেশি। একটু জুম করলে ভালো এটা হয়। বুঝেন সেটা একটু। ঠিক আছে এখন? আর একটু জুম করেন। একটু দেখুন, হয়েছে এখন। আর কিছু বলবো? না ঠিক আছে। আচ্ছা দেখুন, ঠিক আছে এখন। তো প্রথমে হচ্ছে আমাদের 2024 সালে আমাদের মাথাপিছু আয় ছিল 2823 মার্কিন ডলার, যা বাংলা টাকা যদি আমরা কনভার্ট করি সেটা হবে 3,38,760 টাকা। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের বাংলাদেশের সকল নাগরিকের এক বছরে প্রত্যেকের পিছনে আমাদের খরচ হয় কত টাকা? 3,38,760 টাকা। এই টাকার অঙ্কটা দেখে আপনাদের মনে হবে যে আমার পিছনে এত টাকা খরচ হচ্ছে, সেটা তো খুবই গর্বের বিষয়। কিন্তু না, আপনার চোখ কপালে উঠে যাবে যখন আপনি ইউএসএ শুনবেন। ইউএসএ মাথাপিছু আয় যেটা হচ্ছে 13,874 মার্কিন ডলার, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে সেটা দাঁড়ায় 1,06,64,880 টাকা। ক্যান ইউ ইমাজিন? আমাদের মাত্র 3 লাখ প্লাস, আমাদের 1 কোটি স্যার প্লাস। এগুলোকে একজন ব্যক্তির জন্য মাথা জি পিছু? জি, একজন ব্যক্তির পিছনে, এটা আমি আপনি সবার পিছনে।
আমাদের মাথায় এই টাকা ব্যয় হয়। তো দেখুন আপনি বলুন কে ভালো আছে, এখানে আমরা ভালো আছি না ইউএস নাগরিকরা ভালো আছে? যে বেশি হচ্ছে ইউএসএ। হ্যাঁ, তো আমাদের এই আমাদের এই মাথাপিছু আয় যত বাড়বে আমাদের জীবনযাত্রার মান তত উন্নত হবে, আর মাথাপিছু আয় যত নিম্নগামী হবে তত আমাদের জীবনযাত্রার মান তত খারাপ হবে। তো আপনাদের এর জন্য আমাদের এই এই অধ্যায়টা বুঝে খুবই ইম্পর্টেন্ট। এই হিসেবে দিলাম হচ্ছে 2024 সাল, 2024 সালে আমাদের মার্কিন ডলার হিসেবে। আর এই বছরটা হয়তো কয়েকদিনের ভিতরে হয়তো আমাদের সেটা ফাইন্ড আউট হয়ে যাবে। এখন আমাদের পার্সেন্টেজ করতে সেটা আমরা জানতে পারবো। তো আমাদের মেইন টপিক ঢুকেছে মোট জাতীয় উৎপাদন, জিএমপি। ফার্স্ট আমরা আমরা এখানে ইয়ে করব, জিএমপি ফুল মিনিংটা লিখবো। জিএমপি ফুল মিনিংটা আমাদের কোন নাম্বারে আসে, এমসিকিউ তে আসে, কিন্তু আমরা পারি না। ইনশাআল্লাহ আজকে পারবো। জিএমপি ফুল মিনিং হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। কি লিখছি? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। অর্থাৎ এক বছরে দেশের নাগরিকরা দেশের ভিতরে ও বিদেশে যত বস্তু ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যই হলো আমাদের মোট জাতীয় উৎপাদন। আচ্ছা আমি ভাইয়া একবার এই এখানে সংজ্ঞাটা লিখলে কি বইয়ের মতো না লিখে যদি আমি এই সংজ্ঞাটা লিখি তাহলে কি নাম্বার পাবো? অবশ্যই অবশ্যই এখানে আমি একদম তোমাদের আচ্ছা, জন্য এগুলো সব সামারি করে লিখে আনছি। তাহলে মানে এটা লিখি, জি সংজ্ঞাটা লিখি তাহলে। জি অবশ্যই অবশ্যই আপনারা এটা লিখবেন, নাম্বার একেবারে ভুল পাবে, আপনাদের বইটা তো অনেক বড় থাকতে পারে, এটা লিখবেন সেম সেম সংখ্যা। তো দেখুন এখানে আমাদের প্রতিটা ওয়ার্ড ধরে বুঝি, এখানে লিখছি কি এক বছর। স্যার এখন এক বছর মানে তো আমরা বুঝি কি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছর বুঝি, কিন্তু না, অর্থনীতিতে আমাদের এক বছর হিসাব হয় হচ্ছে প্রতি বছরের জুন জুলাই থেকে। কবে থেকে হিসাব হয়? জুন জুলাই থেকে। ধরুন আমাদের এখন হিসাব হবে হচ্ছে 2025-26, মানে 2025 সালে জুন থেকে 2026 সালে জুন পর্যন্ত এক বছর হিসাব করা হয়। আর এটাকে বলা হচ্ছে আর্থিক বছর। কি বছর বলা হয়? আর্থিক বছর। আর এটাকে ইংলিশে বলে ফিসক্যাল ইয়ার। সেটাকে বলা হয় কি ফিসক্যাল ইয়ার। তো দেখুন এক বছরে দেশের নাগরিক, তা আমাদের এখানে জিএনপি হিসেব করতে হলে আমাদের কি হতে হবে? দেশের নাগরিক হতে হবে। দেশের নাগরিক না হলে সেটা কাউন্ট হবে না। আমাদের দেশের ভিতরে, আমাদের দেশের ভিতরে মানে আমাদের পুরো দেশের ভিতরে এবং বিদেশে। দেখুন আমাদের অনেকের ফ্যামিলি মেম্বার, অনেকে আমাদের বাইরের দেশে আছে না, সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, ইউএসএ, তাদের ইনকাম যত বস্তুগত মানে যত ধরনের জিনিস আছে এবং সেবা, সেবাটা কি? আমরা ডক্টরের কাছে গেলে ডক্টরের কাছে কেন যাই? চিকিৎসা নিতে চাই, কিন্তু সেটা কি ফ্রিতে নেই? নেই না। সেটা নিয়ে কিভাবে নেই? সেটা নিয়ে হচ্ছে আমাদের একটা ফিসের মাধ্যমে, নির্দিষ্ট একটা ফি দিয়ে 1000 টাকা 2000 টাকা একটা ফিস দিয়ে করি। তো সেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে কি আমাদের সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্য। অর্থাৎ এখানে সবকিছু আমাদের যোগফল হিসেব করে কি হবে? মোট জাতীয় উৎপাদন। সবাই বুঝছেন? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া ফর্মুলাটা কি বলতে চাইছে? ফর্মুলা? জি, ফর্মুলা দিকে যাচ্ছে। ফর্মুলা হচ্ছে জিএনপি সমান সমান জিডিপি। জিএনপি সমান সমান জিডিপি প্লাস নাগরিকদের বিদেশ থেকে আয়, মানে আমাদের যারা প্রবাসী, আমাদের যারা প্রবাসী আছে তাদের আয় থেকে বিদেশের দেশের ভিতরের আয়, সেটাকে কি করবো? আমরা বাদ দিব, তখন আমাদের জিএনপিটা বেড়ে যাবে। এখন দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন যদি একটি দেশের জিডিপি যদি 100 হয়, 100 হয়, আর নাগরিকদের বিদেশ থেকে নাগরিকদের বিদেশ থেকে আয় সেটা যদি হয় 10। নাগরিকদের বিদেশ থেকে আয় মানে কি রেমিটেন্স? হ্যাঁ হ্যাঁ, রেমিটেন্স, ভেরি গুড, রেমিটেন্স অর্থাৎ আমাদের প্রবাসী প্রবাসী পাইবে। আর বিদেশে আমাদের দেশে অনেক বিদেশি আছে না, তাদের একটা আমাদের দেশে ইনকাম করছে, সেটা সেটা কিন্তু তারা তাদের নিজের মাতৃভূমিতে পাঠাচ্ছে। সেই ইনকামটা ধরে ধরে নিলাম, সেই ইনকামটা হচ্ছে 5। তাহলে আমাদের এখানে জিএনপি কত হবে? বিদেশিদের আয়টা কি মাইনাস করে দিছেন নাকি ইকুয়াল হ্যাঁ, টু দিছেন বুঝছি না। বিদেশিদের একটা মাইনাস হবে, তাহলে আমাদের জিডিপি কত হবে? 100 প্লাস আমাদের এখানে বিদেশিদের আয় কত? 10। আর বিদেশি থেকে দেশের ভিতরে আয় 5। তাহলে আমাদের বিয়োগ করলে কত হবে? 100 যোগ 5, অর্থাৎ টোটাল আমাদের জিএনপি হবে কত? 105। সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার। ইয়েস হ্যাঁ। স্যার।
তাহলে আমাদের এখন আমরা একটু জিডিপিটা দেখবো। জিডিপিটা সবাই ইনশাআল্লাহ বুঝে আসছে। তো এখন দেখুন, তাহলে আমাদের জিডিপি হচ্ছে কত? 100। আমাদের প্রবাসীদের আয় হচ্ছে 10 এবং আমাদের বিদেশিদের আয় হচ্ছে 5। আমরা এখানে মাইনাস করছি, মাইনাস করলে এটা যোগ করব, শেষ। এটা হচ্ছে আমাদের জিএনপি। অর্থাৎ আমাদের দেশের ভিতরে যত উৎপাদন হবে সবকিছু যোগফল থেকে, যোগফলের সাথে আমাদের প্রবাসীদের আয় থেকে বিদেশিদের আয় বাদ দিলে যেটা থাকবে সেটা যোগ করে দেবো, শেষ। এখানে আমি কিছু বলে দিচ্ছি, এগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে, বিভিন্ন ইয়েতে আসতে পারে। এবার স্যার, প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠালে জিএনপি কি হয়? বাড়বে। জিএনপি কি হবে? বাড়বে। আর বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে আয় করলে সেটা জিএনপি কমবে, কারণ তারা আমাদের দেশ থেকে তারা আমাদের টাকাগুলা ওদের দেশে পাঠিয়ে দিচ্ছে, যার কারণে আমাদের মোট উৎপাদনটা কমে যাবে। আর এখানে এমসিকিউ আসতে পারে যে কোনটি অবস্তুগত পণ্য। অবস্তুগত পণ্য মানে কি? যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। যেমন তুমি আহ, দেখো, আমরা যদি একটা শার্ট কিনতে যাই, তো শার্টটা ধরা যায়, ছোঁয়া যায়, সেটা আমরা ধরতে পারতেছি। কিন্তু এই যে সেবা, শিক্ষক তোমাদের পাঠদান করেন, এটা কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ফিল করা যায়। চিকিৎসক রোগী দেখেন, এটা কিন্তু এক ধরনের সেবা। এগুলো কি কি হবে? আমাদের হিসাব হবে আমাদের জিএনপি। স্যার একটু একটু রাখেন এটা। আচ্ছা আচ্ছা। সবার কোশ্চেন যদি থাকে অবশ্যই কোশ্চেন করবেন। কনফিউশন থাকবে, থাকা স্বাভাবিক। কোনো হেসিটেট ফিল ছাড়া অবশ্যই আমাদের কোশ্চেন গুলো করবেন। সবার হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, তো এখানে আমাদের খুবই একটা ডিটেল। তোমরা এই জিনিসটা দেখলে তোমাদের মানে একেবারে খুবই সংক্ষেপে বুঝে যাও। অর্থনৈতিক দেশ মানে অর্থনৈতিক অবস্থা বোঝা মান্য। জিএনপি মানে হচ্ছে দেশের নাগরিকদের মোট উৎপাদনের পরিমাণে আর্থিক মূল্য। এবং সেবা, সেবা মানে অবস্তুগত দ্রব্য, যেমন পাঠদান, চিকিৎসা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের উৎপাদন পদ্ধতি। আমাদের এই জিএনপি টা কিভাবে হিসাব করা হয়? জিএনপি টা আমাদের কিভাবে হিসাব করা হয়? হ্যাঁ, বেশি ফাস্ট হয়ে যাচ্ছে, একটু স্লো পড়াইলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখুন, এখন আমাদের প্রধান নির্দেশক। প্রধান নির্দেশক আমাদের কয়টা? তিনটা, চারটা। জিএনপি, জিডিপি, মাথাপিছু আয়, রেমিটেন্স। এবার আমাদের মোট জাতীয় পরিবার কয়টি? তিনটি। পদ্ধতি কয়টি? তিনটি। মানে আমাদের যে জিএনপি টা হিসাব করব, সেটা কিভাবে হিসাব হবে? সেটা প্রসেস হয় কয়ভাবে? তিন ভাবে। এমসিকিউ তে আসবে, মাথায় রাখবেন এই জিনিসটা। অথবা আমাদের বি নাম্বারে আসতে পারে যে একটি দেশের জিএনপি কিভাবে হিসাব করা হয়, কয়টি পদ্ধতি হিসাব করা হয়, তুমি সেটা আলোচনা করো। তো আমাদের কয়টি কয়টি উপায়ে আলোচনা করা হয়? তিনটি উপায়। প্রথমটা হচ্ছে উৎপাদন পদ্ধতি। কি পদ্ধতি? উৎপাদন পদ্ধতি। প্রধান নির্দেশক মানে কি? মানে কিসের নির্দেশ? হ্যাঁ, মানে আমাদের অর্থনীতিতে আমাদের কিভাবে, মানে কোনটার উপর ভিত্তি করে চলে? জিএনপি, জিডিপি, জিএনআই, মাথাপিছু আয়, এগুলোর উপর ভিত্তি করে অর্থনীতিকে আমরা কি করি? চিন্তা করি যে অর্থনীতি কোন দিকে যাচ্ছে, ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, না স্থির অবস্থা আছে। এটা হচ্ছে অর্থনৈতিক নির্দেশক। বুঝে আসছে? জি ভাইয়া। আচ্ছা, তো উৎপাদন পদ্ধতি। এই পদ্ধতিতে দেশের চূড়ান্ত পর্যায়ে উৎপাদিত সব পণ্য সেবা মোট বাজার মূল্য হিসাব করা হয়। এখন কোশ্চেন আসতে পারে যে চূড়ান্ত পর্যায়ে পণ্যটা মানে কি? আচ্ছা, আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। আপনি একটা জামা কিনতে যাবেন। তো আপনি একটা, ধরে নেন একটা থ্রি পিস কিনবেন। দোকানদার যদি আপনাকে একটা আহ দোকানদার যদি আপনাকে এক বস্তা সুতা এনে দেয়, আপনি কি নিবেন? নিবেন না। আপনাকে যদি আহ একটা থ্রি পিসের কাপড় আনি দেয়, সেটা কি নিবেন? অবশ্যই নিবেন। আপনি কেন গেছেন মার্কেটে? মার্কেটে গেছেন আপনি পরিপূর্ণ একটা জামা কেনার জন্য, সুন্দর একটা পরিপূর্ণ ডিজাইন করা জামা কেনার জন্য, যেটা আপনি নিয়ে সাথে সাথে গায়ে দিতে পারবেন। এখানে হচ্ছে, এখানে আমাদের অর্থনীতিতে কোনো প্রাথমিক পণ্য, মাধ্যমিক পণ্য কিছুই হিসাব করা হয় না। সবসময় হিসাব করা হয় কি? চূড়ান্ত পণ্য। কি হিসাব করা হয়? চূড়ান্ত পণ্য। মানে প্রাথমিক পণ্য হচ্ছে এটা, একটা জামা প্রাথমিক পণ্য হচ্ছে সুতা, আপনি সুতা নিবেন না। মাধ্যমিক পণ্য হচ্ছে ওই সুতা দ্বারা তৈরি কাপড়, সেটাও নিবেন না। আপনি নিবেন কি? তৈরি করা পুরো একটা থ্রি পিস। এটা হচ্ছে কি? চূড়ান্ত চূড়ান্ত পণ্য। আর অর্থনীতিতে সবসময় হিসাব করা হয় চূড়ান্ত পণ্য, এটা মাথায় রাখবেন। শুধু অর্থনীতিতে হিসাব করা হয় চূড়ান্ত পণ্য হিসেবে, যাতে ডাবল কাউন্টিং না হয়। ডাবল কাউন্টিং কোশ্চেন আসতে পারে। ডাবল কাউন্টিং মানে কি? ডাবল কাউন্টিং মানে হচ্ছে, পদ্ধতির ব্যাখ্যাটা বুঝি নাই। জি, পদ্ধতির ব্যাখ্যা। আচ্ছা আচ্ছা,
এই পদ্ধতিতে দেশের চূড়ান্ত পণ্য চূড়ান্ত পণ্য তো বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, উৎপাদিত সকল পণ্য ও সেবা। পণ্য মানে কি, আপনি পুরো জামাটা নিচ্ছেন। সেবা মানে কি, আপনার ডক্টরের কাছে গেলেন, ডক্টর আপনাকে শুধু জাস্ট একটা অর্ধেক ওষুধ লিখে দিলেও বাকি অর্ধেক লিখে দিল না, আপনি তো সেটা অবশ্যই গ্রহণ করবেন না। অর্ধেক সেবা নেবেন না, অর্ধেক কোনো জামাও নেবেন না, অবশ্যই পুরোটা নেবেন। আর তো এখানে হিসাব হবে কি হবে, চূড়ান্ত পণ্য চূড়ান্ত সেবা, তার একসাথে যোগ করলে যে বাজার মূল্য হবে তাকে কি বলে, জিএনপি বলে। তাকে কি বলে, জিএনপি বলে। জিএনপি এর উপর নির্ধারণ করা হয়। তাই বুঝতে পারছেন? ইয়েস স্যার। yes আচ্ছা। sir এখন দেখো, এখানে আমি एग्जांपल করে, তোমরা যখন নোটগুলো পড়বা তখন তোমাদের অ্যাকচুয়ালি ইজি যাবে। তুলা থেকে কি তৈরি হয়, সুতা। সুতা থেকে কি তৈরি হয়, কাপড়। কাপড়। কাপড় থেকে শার্ট। আর তো অবশ্যই আপনি কোনটা নেবেন, এই শার্টটাতে নেবেন। হুম হ্যাঁ, তো এখানে শার্টের দাম হিসাব করব আমরা, তুলার হিসাব করব না, হুম। সুতার হিসাব করব না, কাপড়ের হিসাব করব না, সবসময় হিসাব করব কার, শার্টের। আচ্ছা, এই যে তোমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যোগ করলাম, উন্নত দেশে সেবার অবদান তার জিডিপিতে অনেক বেশি। জি, অনেক বেশি হয়। যেমন যুক্তরাষ্ট্রের জিএনপি প্রায় 70% থেকে আসে। জিএনপি 70% কোথা থেকে আসে, সেবা খাত থেকে। কোন খাত থেকে আসে, সেবা খাত থেকে। এগুলো সেবা আমাদের খাত। জি, সেবা ভাইয়া খাতটা কি? বলছি কোশ্চেনটা বুঝে নেই। সেবা খাতটা কি? সেবা খাত, ওই যে সেবা খাত মানে হচ্ছে চিকিৎসা, শিক্ষাদান, তারপর হচ্ছে ডিফেন্স, লয়ার, আমরা যে সার্ভিস গুলো নিই ওগুলোর সমন্বিত যোগফলকে সেবা বলে। মানে যারা সেবা করে। হ্যাঁ, মানে ওই সেবা তো ফ্রিতে করে না, সেবা অবশ্যই একটা হ্যাঁ। টাকা বিনিময় করে। ডাক্তারের কাছে গেলে আমাদের ফিস দেওয়া লাগে, লয়ারের কাছে গেলে ফিস দেওয়া লাগে, শিক্ষকের কাছে কোনো যদি আমরা ফি পড়ি, টিউশন নিই, সেখানে অবশ্যই আমাদের কি লাগে, টিউশন দেওয়া লাগে। সেটা বুঝছেন? হ্যাঁ স্যার বুঝছি। এবার হচ্ছে আমাদের 2 নম্বর পদ্ধতি, সেটা হচ্ছে আয় পদ্ধতি। কোন পদ্ধতি, আয় পদ্ধতি। দেখুন, যে পদ্ধতিতে উৎপাদনের জন্য উৎপাদনগুলো, আমাদের উৎপাদন কয়টি, 4টি। এটা মাথায় রাখবেন, এমসিকিউ তে আসবে। উৎপাদন কয়টি, 4টি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই চারটার ইনকাম যোগ করে আমাদের কি করা হয়, জিডিপি নির্ধারণ করা হয়। বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমাদের এখানে অনেক কিছু বুঝবেন না এই জিনিসগুলা। ভূমি থেকে আসে খাজনা। খাজনা জিনিসটা কি, আমরা কখনো শুনি নাই এই কথাটা। কর। তো আপনাদের বাবারা অথবা আপনাদের দাদারা অনেক এগুলো নিয়ে অনেক শুনছেন, অনেক ওয়ার্ডটা। খাজনা মানে হচ্ছে, হ্যাঁ ভেরি গুড, আপনি ধরে বলতে পারছেন। খাজনা মানে হচ্ছে আপনি একটা ভূমির উপর আছেন, সরকারকে একটা বার্ষিক একটা ট্যাক্স দিতে হবে, সেটা হচ্ছে খাজনা। সেটা হচ্ছে কি, খাজনা। তারপরে শ্রম, শ্রমিকরা কি পায়, মজুরি পায়। শ্রমিকের মজুরি পায়, যারা চাকরি করে তারা মজুরি পায়, সেটা হচ্ছে মজুরি বা বেতন। মজুরি বা কি, বেতন। বেতন। মূলধন, মূলধন থেকে আসে কি, সুদ। সুদ। মূলধন থেকে আসে কি, সুদ। সুদটা বুঝেন? না, আমরা তো মুনাফা বুঝি। হ্যাঁ, আমি বলতেছি, সুদ মানে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট টাকা রাখছেন ব্যাংকে, ব্যাংকে আপনাকে প্রতি মাসে মাসে যে একটা এক্সট্রা বেনিফিট দিচ্ছে, অর্থাৎ এক্সট্রা টাকা অ্যাড করছে আপনার মূল মেন টাকার উপরে, সেটা হচ্ছে সুদ। ধরে নিন আপনি ব্যাংকে 1000 টাকা রাখছেন। ভাইয়া মুনাফা মানে ইন্টারেস্ট না? হ্যাঁ, না না, মুনাফা আমি ওটাতে যাচ্ছি, আপনি এটা একটু দেখেন। এখানে আমাদের এখানে ধরে আপনি ব্যাংকে 1000 টাকা রাখছেন, ব্যাংক আপনার বলছে আমি আপনাকে প্রতি মাসে আপনার 2% করে দিব। কত পার্সেন্ট করে দিব, 2%। অর্থাৎ আপনার 1000 টাকার সাথে এক মাস পর আপনার কত টাকা হয়ে যাবে, 1002 টাকা। 1000 কত টাকা, 2 টাকা। সবাই বুঝতে পারছেন, এই যে 2 টাকাটা আপনি এক্সট্রা পাইছেন, এই 2 টাকাটা হচ্ছে আপনার কি, ভাইয়া ওটা। স্যার এটা কেন দিতে হয়, 2 টাকাটা কেন দেয় ব্যাংক থেকে? হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করতে অনেক বড় হয়ে যাবে, তাও আমি আর আপনাকে ছোট করে বলতেছি। 2 টাকাটা ব্যাংক কি করে, আপনার টাকাটা রাখে, আপনার টাকাটা রেখে আপনারা শুনছেন ব্যাংক থেকে লোন নেয়। তা আপনার হ্যাঁ হ্যাঁ। টাকাটা আরেকজনকে আবার ব্যাংক কি করে লোন দেয়, তার থেকে আরো এক্সট্রা সে নিবে 5 টাকা আপনার 1000 টাকা দিয়ে। তো ব্যাংক মাঝখান থেকে আপনাকে দিবে 2 টাকা, আর তার থেকে নিবে 5 টাকা। তো মাঝখান থেকে ব্যাংকের প্রফিট কত, 3 টাকা। এভাবে করে ব্যাংক বিজনেস গুলো করে। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার বুঝছি।
হ্যাঁ, তারপরে আপনার কোশ্চেন ছিল যে সংগঠন। সংগঠন মানে কি? অর্গানাইজেশন, মানে একটা প্রতিষ্ঠান। আর মুনাফা, মুনাফা ওয়ার্ডটাকে আমরা অন্যভাবে চিনি, সুদ মানে চিনি না। মুনাফা মানে হচ্ছে লাভ। মুনাফা মানে কি? লাভ। মুনাফা আর লাভ একই কথা, মুনাফা আর লাভ একই কথা, এই জিনিসটা মাথায় রাখবেন। আ- ভাইয়া, সুদ আর মুনাফা কি সেম কথা? হ্যাঁ, ওই মুনাফা ব্যাংকের ভাষায় সুদ আর মুনাফা সেম কথা, কিন্তু এখন আমার বাস্তব জীবনে মুনাফা মানে লাভ, এটা মাথায় রাখবেন। মানে মুনাফাটা আমরা ব্যাংক থেকে পাই না? হ্যাঁ, অবশ্যই আপনি ওটাকে মুনাফা বলতে পারেন, লাভ বলতে পারবেন, কিন্তু ওটাকে যদি আমরা একটু উইয়ের ভাষা বলি, সেটাকে অবশ্যই সুদ সুদ বলবো আমরা। জি ভাইয়া। তো আমাদের এই বিষয়টা মাথায় রাখবেন। যদি কোশ্চেন আছে ভূমি থেকে আমরা কি পাই, খাজনা, মজুরি, সুদ, মুনাফা, আপনাদের চারটাই সিমিলার লাগতে পারে, তা আপনি অবশ্যই অ্যান্সার করবেন খাজনা। বেশি করে খেয়াল রাখবেন। এই যে এখানে আমি একটা ম্যাথ দিলাম, এক বছরে কোন একটি দেশের খাজনা পরিমাণ 500 কোটি টাকা, মজুরি পরিমাণ 200 কোটি টাকা, সুদের 2000 কোটি টাকা, সুদের পরিমাণ 300, আর মুনাফা পরিমাণ 1200। এগুলোকে আমরা যদি যোগ করি, আমাদের অ্যান্সার দাঁড়াবে কত? 4000 কোটি টাকা। এভাবে আমাদের জিএনপিটা হিসেবে হবে। সবাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, জি বুঝছি। ভাইয়া। এবার হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি? ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি ব্যাখ্যা। ব্যয় পদ্ধতিতে এক বছরে সমাজের সব ধরনের ব্যয় কি করা হয় হিসাব করা হয়। আমরা প্রথমে দেখছিলাম উৎপাদন, 2 নম্বরে দেখছি আয়, এখন দেখবো হচ্ছে কি? ব্যয়। মানে আমাদের সমাজে অবশ্যই যেটা আয় হচ্ছে, অবশ্যই কি হবে? ব্যয় হবে। একটা ফ্যামিলি চলতে হলে যেরকম আয়ের প্রয়োজন, সেম একইভাবে কি কিসের প্রয়োজন? ব্যয়েরও প্রয়োজন। সেম একইভাবে একটা দেশ চলতে হলে আয়ের যেরকম প্রয়োজন আছে, ব্যয়ের প্রয়োজন। আমাদের দেশে, আমাদের দেশে দুঃখের বিষয় সেটা হচ্ছে আমাদের দেশে আয়ের তুলনায় ব্যয় বেশি। এই জিনিসটা, ভাইয়া, একটা যার কোয়েশ্চেন কারণে, ছিল। ব্যয় বেশি আমাদের দেশে। হ্যাঁ হ্যাঁ, আয়ের কোয়েশ্চেন তুলনায়, ছিল। যার কারণে আমাদের ঋণ নিতে হয়, সুদ নিতে, বাইরের দেশ থেকে লোন নিতে হয়, অনেক কিছু করতে হয়, যার কারণে ভাইয়া, আমাদের একটা কোয়েশ্চেন ছিল। ভাইয়া, আমরা তো তো দেখছি আমাদের ব্যয়ের সবগুলো ভিত্তি কি অন্তর্ভুক্ত? ভোক্তার ব্যয়। আমরা তো দেখছি আমরা সবকিছু যোগ করে জিএনপিটা আমরা হিসাব করছি না? তো এরপরে আবার এখানে জি। বলা হয়েছে যে ব্যয়ের হিসাব করে জিএনপি নির্ণয় করা হয়, কিন্তু হুম। আমরা তো সবকিছু যোগ করেই তো আমরা জিএনপিটা পাইছি। হ্যাঁ ব্যয় হ্যাঁ, করতে হলে তো আবার মাইনাস করতে হবে না? না না না, এখানে আমাদের ওই যে, আমাদের দেখেন, আপনাদের ওই যে জিডিপি যে সূত্রটা আমরা একটু দেখি। আমাদের জিডিপি সূত্রটা কি? জিডিপি সূত্রটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি। তো আমরা ওই, আমরা কি লিখছিলাম? জিডিপি সমান সমান কি লিখছিলাম? জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এম। এক্স মানে হচ্ছে কি? প্রবাসী, আর এম মানে হচ্ছে বিদেশি। জাস্ট এত শর্টকাটে মনে রাখবেন। তো এখন আমাদের এই জিডিপি, জিডিপির ভিতরে কি অন্তর্ভুক্ত? এগুলো আমাদের এই জিনিসগুলো অন্তর্ভুক্ত। এম মানে কি ও বলছেন? বিনিয়োগ, সরকারি ব্যয়। এম মানে কি বলছেন? আমাদের জিডিপির ভিতরে কি অন্তর্ভুক্ত? হ্যাঁ, বুঝে নেই। এম মানে কি বলছেন? এম, এম ও এম এম মানে হচ্ছে আমাদের, হ্যাঁ, আমাদের দেশে বিদেশি নাগরিক আছে না? জি ভাইয়া। হ্যাঁ, ওদের ইনকামটা কি করবো? এখানে 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 হবে। আমরা বলছি যে আমাদের প্রবাসীদের ইনকাম থেকে বিদেশিদের ইনকাম কি দিব? বাদ দিব। আমাদের দেশে অবস্থান হলো তো বিদেশিদের। বুঝছি। হ্যাঁ, আবার এই এক্স মাইনাস এম কে আমরা হিসাব করা হয় কি? এক্সপোর্ট এবং ইম্পোর্ট। যখন আপনাদের, এটা আমাদের ফর্মুলা সেম। যখন আমাদের প্রবাসী এবং বিদেশিদের কথা বলবেন তখন সেম সূত্র, যখন আপনাদের এক্সপোর্ট আর ইম্পোর্ট বলে দিবে তখন আপনাদের সেম সূত্র হবে। সব বুঝতে পারছি? জি ভাইয়া। বা জিএনপি মানে কি? জিএনপি মানে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সময় দেশের ভিতরে সব ধরনের চূড়ান্ত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যকে জিএনপি বলে। না বুঝলে বলুন, আবার বুঝে দেব। একবার একটু বলেন তো। মানে হচ্ছে আমাদের দেশে, আমাদের দেশে যত পরিমাণ উৎপাদন হচ্ছে, যত বছর উৎপাদন হচ্ছে তার যোগফলের সাথে দেশে অবস্থানরত বিদেশিদের থেকে প্রবাসীদের ইনকাম বাদ দিয়ে যা পাবো সেটার সাথে এটা কি করবো? যোগ করবো। আবার বলতেছি, ধরো জিডিপি 100,
আমাদের প্রবাসীদের ইনকাম এক্স, অর্থাৎ এটা ধরে নিলাম 20। আর আমাদের দেশে অবস্থানরত বিদেশি নাগরিক তাদের ইনকাম হচ্ছে 10। তাহলে আমাদের এখানে জিএনপি কত হবে? জিএনপি 100 প্লাস এক্স মাইনাস এম। এই যে এটার মতো। তা আমাদের এখানে অ্যান্সার কত দাঁড়াবে? 100 আর এখান থেকে কত 10, টোটাল 110। এখানে জিডিপিটা মানে কি আমাদের সব ধরনের আমাদের দেশের ভিতর হিসাব, আর প্রবাসী থেকে দেশিদের আয়টা বাদ যাবে, যেটা হবে সেটার সাথে এটা যোগ হবে, শেষ 110। সেটা হচ্ছে জিএনপি। বুঝতে পারছি? জি। জি ভাইয়া। তো এখানে আমাদের তোমাদের একটা एग्जांपल অ্যাড করে দিছি। সেখানে হচ্ছে আমাদের ভোগ সি মানে 50 মানে ভোগ এত, বিনিয়োগ এত, সরকারি ব্যয় এত। তাহলে আমাদের জিএনপি কত দাঁড়াবে? জিএনপি দাঁড়াবে হচ্ছে 5000 কোটি টাকা। কত টাকা? 5000 কোটি টাকা, মাত্র যে ম্যাটটা দেখাইলাম সেটার মতো। তো এখানে আবার কুইক রিক্যাপ, উৎপাদন পদ্ধতি মানে চূড়ান্ত চূড়ান্ত বাজারে চূড়ান্ত পণ্য। আয় পদ্ধতি মানে হচ্ছে উৎপাদনের জন্য উপাদানগুলো মোট আয়, মজুরি, সুদ, মুনাফা, খাজনা। আরেকটা হচ্ছে কি খাজনা। ব্যয় পদ্ধতি কি সমাজের মোট ডাবল ব্যয়। কাউন্টিং এড়ানো মানে কি? বুঝলে? ডাবল কাউন্টিং এড়ানো। হ্যাঁ হ্যাঁ, ডাবল কাউন্টিং মানে হচ্ছে ওই যে আপনাদের বলছিলাম, তুলা থেকে কি তৈরি হয়? সুতা। সুতা থেকে কি তৈরি হয়? কাপড়। কাপড় থেকে তৈরি হয় শার্ট। তা আমাদের এখানে তুলাকেও হিসাব করা যাবে না, তুলার টাকা পরিমাণ হিসাব করা যাবে না, কাপড়ের টাকা পরিমাণ হিসাব করা যাবে না। হিসাব করতে হবে কাকে? শার্টের মূল্যকে। তো এখানে যদি আমরা তুলার টাকা হিসাব করি, কাপড়ের টাকা হিসাব করি এবং শার্টের টাকা হিসাব করি, তাহলে সেটাকে বলে ডাবল কাউন্টিং, মানে দুইবার গণনা। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট হবে, আমাদের একটা খ নাম্বার বেশি আছে যে মোট জাতীয় উৎপাদন এবং মোট জাতীয় আয় এর মধ্যে পার্থক্য। দুটো জিনিসের পার্থক্য কি? দেখো, মোট জাতীয় উৎপাদন মানে হচ্ছে যেটা বললাম গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এটা ক নাম্বারে এমসিকিউ তে বেশি আসে, মাথায় রাখবেন। জিএনপি এর পুনরূপ কি? গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট মানে কি? এই দেশের নাগরিকরা দেশে ও বিদেশে যা উৎপাদন, এখানে জাস্ট কথা আসবে কি কি জন্য উৎপাদনের কথা আসবে। যা উৎপাদন করে তার চূড়ান্ত মূল্যকে কি বলে? চূড়ান্ত মূল্যকে বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন। আর জিএনআই মানে কি? গ্রোস ন্যাশনাল ইনকাম। গ্রোস ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে উৎপাদন থেকে প্রাপ্ত আয়ের সমষ্টিকে কি বলে? উৎপাদন থেকে প্রাপ্ত আয়ের সমষ্টিকে কি বলে? মোট জাতীয় আয়। আর দেশের ভিতরে সকল উৎপাদনের সমষ্টিকে কি বলে? চূড়ান্ত মূল্যকে কি বলে? জিএনপি। সবার কারো কোনো কনফিউশন আছে? মোট জাতীয় আয়টা বুঝি নাই। বুঝলে? মোট জাতীয় আয়টা বুঝি নাই। আচ্ছা, মোট জাতীয় আয় হচ্ছে আমাদের 2 নাম্বার একটা পয়েন্ট ছিল না, মোট আমাদের দেশের ভিতরে মোট ইনকাম। জি। আমরা খাজনা কি থেকে পাই? ভূমি। মজুরি কি থেকে পাই? শ্রম। শ্রম। সুদ কি থেকে পাই? ব্যাংক। আর মুনাফা কি থেকে পাই? সংগঠন। মুনাফা কি থেকে? সংগঠন। 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 হ্যাঁ, তো এই চারটাকে আমরা যোগফল করে যেটা পাবো সেটা হচ্ছে কি? জিআরআই। আপনি ফার্স্ট আপনি যখন ডিফারেন্সটা তুলে বলবে, প্রথমে আপনি কাকে বলে তুলে ধরবেন, তারপরে বলবেন হচ্ছে এখানে কোনটা হিসাব করা হয়, এখানে কোনটা হিসাব করা হয়। এখানে বলবেন এখানে হিসাব করা হচ্ছে মোট উৎপাদন, আর এখানে হিসাব করা হচ্ছে খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এগুলো হিসাব করা হয়। এখানে এখানে আয় হিসাব করা হয়, একদম সোজা কথা। এখানে উৎপাদন হিসাব করা হয়, এখানে আয় হিসাব করা হয়। একদম ইজি কনসেপ্ট। বুঝতে বুঝছি। পারছেন? বুঝছি। কারো কোনো কোশ্চেন থাকলে উইদাউট এনি হেজিটেশন কোশ্চেন করবেন। এখানে আরো কিছু পার্থক্য তুলে ধরছি।
আমাদের জিএনপি তে বিনিয়োগের পণ্য ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষয়ক্ষতি পূরণ থাকে, কিন্তু এখানে থাকে না। জিএনপি থাকে কেবল উৎপাদন উপাদান পূরণ, আয়, আয়, সুদ, মুনাফা এগুলো। তাই জিএনপি নট ইকুয়াল টু জিআরআই। তবে তবে আমাদের এখানে মাথায় রাখতে হবে, অনেকের সময় সুবিধার জন্য জিএনপি এবং জিএনআই একই হিসেব করা হয়। বা এটা তুমি যখন হাই লেভেলে ক্লাসে উঠবা, তোমাদের নন মেজর অনেক জায়গায় কোর্স থাকবে ইউনিভার্সিটি লেভেলে বা ইয়ে লেভেলে, তখন তোমরা এগুলো নিয়ে তখন আর বিস্তারিত আলোচনা করতে জানতে পারবা এগুলো নিয়ে। এবার হচ্ছে মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন মানে কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, এখন আমি তিনটা জিনিসকে একসাথে বুঝাচ্ছি। এই দেখো, দুই নাও এটা বাংলাদেশ, আমি মানচিত্র ভালো রাখতে পারি না, তাও দেখো এটা বাংলাদেশ। এখন দেখো জিডিপি মানে হচ্ছে এই বাংলাদেশের ভিতরে যা হবে, একদম লক, এই বাংলাদেশের বাইরে কিছু যাবে না, এই বাংলাদেশের ভিতরে যা উৎপাদন হবে তার সমষ্টি জিডিপি। সবাই বুঝতে পারছি? ইয়েস স্যার। মানে এই আমাদের এটা বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে যা উৎপাদন হবে, বাইরেও যাবে না, কেউ কেউ কোনো কিছু ভিতরে ঢুকবে না, এই বাংলাদেশের ভিতরে যা হবে তাই হচ্ছে কি জিডিপি। আর জিএনপি মানে হচ্ছে বাংলাদেশের ভিতরটা সহ, বাংলাদেশের ভিতরটা সহ বিদেশে যারা আছে তারা সহ যে আয়টা করে সেটা কালেক্ট করতে হবে। Very good. বিদেশে যারা আয় করে আর আবার আমাদের দেশে যারা বিদেশি নাগরিক হ্যাঁ। তারা কি করে যোগ করে হ্যাঁ। শেষ। আচ্ছা। বুঝতে পারছি? জিএনপি তে Yes, sir. বিনিয়োগ পণ্য যেমন যন্ত্রপাতির ক্ষয়পূরণ থাকে, এই জিনিস এই লাইনটা বুঝি নেই। আচ্ছা, জিএনপি তে বিনিয়োগ পণ্য যেমন যন্ত্রপাতি ক্ষয়পূরণ থাকে, এটা হচ্ছে তোমাদের একটা রিয়েল লাইফ একটা एग्जांपल বুঝে। আচ্ছা, ধরে নাও আমরা যদি একটা রুম টাইলস করব, আমরা টাইলস করতে আমাদের টাইলসের প্রয়োজন 20টা, 20টার প্রয়োজন। তো এখানে আমরা টাইলস যদি দোকান থেকে কিনে আনি, আমরা কি 20টা কিনবো? কেউ তো দিতে পারবা? এক দুইটা বেশি আনতে পারি হ্যাঁ, এক দুটো আমরা বেশি কেন আনবো? যদি কোনোটাতে সমস্যা হয় ওইটা ব্যাকআপ দেওয়ার জন্য। হ্যাঁ, এই যে আমরা এক দুটো বেশি আনার কারণ কি? এক দুটো বেশি আনা হচ্ছে আমাদের অনেক সময় অ্যাক্সিডেন্ট হতো, এক দুটো ভেঙে যেতে পারে, এক দুটো খুব নষ্ট হতে পারে, পরবর্তীতে পাওয়া মুশকিল হয়ে যেতে পারে। তো তার জন্য আমরা এক্সট্রা আর ধরেন 5টা আনলাম, 20টা টাইলস লাগবে, আমি এক্সট্রা আর কয়টা আনলাম? 5টা আনলাম। ধরো তোমার 20টা থেকে 5টা নষ্ট হয়ে গেছে, এই যে তুমি যে 5টা এক্সট্রা আনছো, এটাকে বলা হচ্ছে ক্ষয়ক্ষতি। এটা কি বলে? ক্ষয়ক্ষতি। আর জিপিতে কি করা হয়? জিপিতে একেবারে সব হিসাব করা হয়। তুমি যেটা লাগবে প্লাস তোমার যেটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও জাতীয় আয়তে, জাতীয় উৎপাদনের হিসাব হবে। বুঝতে পারছি? জি না, এখনো ক্লিয়ার না। আচ্ছা, আবার বলতেছি, আমাদের টাইলস লাগবে 20টা, আমাদের ধরে নিই আমাদের 5টা টাইলস নষ্ট হয়ে গেছে, তাহলে টোটাল টাইলস লাগছে কয়টা? 25টা। হ্যাঁ, কিন্তু আমাদের প্রয়োজন ছিল কয়টা? 20টা। 20টা। তো তুমি 5টার জন্য এক্সট্রা, তুমি তো অবশ্যই ফ্রিতে আনোনি, অবশ্যই একটা মূল্য পরিশোধ করে আনছো। জি। এই যে এক্সট্রা তুমি মূল্য পরিশোধ করছো সেটা হিসাব হবে কোথায়? জিএনপি তে। জিএনপি তে। জিএনপি এর দেখার বিষয় না যে তোমার এক্সট্রা আনছো নাকি, জিএনপি দেখবে আমাদের দেশে কি বাড়তেছে? উৎপাদন বাড়তেছে, ইনকাম বাড়তেছে। কিন্তু আসলে যে তুমি তোমার লাগবে 20টা, যেটা এক্সট্রা 5টা কিনছো, ওটা দেখবে না, ও এখানে সব হিসাব হবে তোমার। তুমি যে এক্সট্রা 5টা টাকা আনছো, 25টা টাকার টাকা হিসাব করবে জিএনপি। এটাকে বলা হয় ডিপ্রিসিয়েশন কস্ট। এটা কি বলে? ডিপ্রিসিয়েশন কস্ট। এলাকা বুঝতে পারছে? জি। আচ্ছা, তো যেটা বলছিলাম আমরা জিডিপি নিয়ে আলোচনা করতেছিলাম। তো জিডিপি কি? জিডিপি হচ্ছে একটি নির্দিষ্ট বছর, নির্দিষ্ট বছর মানে কি বলছিলাম মনে আছে? 1 বছর। হ্যাঁ, 1 বছর। আর 1 বছরটা কবে থেকে শুরু হবে? জুন থেকে জুলাই পর্যন্ত। ভেরি গুড। তো এখন আমরা কোন অর্থ বছরে আছি? 25-26 অর্থ বছর, কারণ আমাদের জুন আমরা লাস্ট মান্থে ফেলে আসছি, তাহলে জুন আর আগামী বছর 26 সালের জুলাই পর্যন্ত। এটাকে বলা হচ্ছে এক আর্থিক বছর, যেটাকে ইংলিশে বলে ওয়ান ফিসক্যাল ইয়ার। আর এইবারেরটা দিছে জি জুলাই না, তো এইবারেরটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এবারটা আপনি একটু নিউজ দেখলে দেখবেন আমাদের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা করা হয় না, এই বাজারে ওখানে দেখানো হয়েছে যে আমাদের ফিসক্যাল ইয়ার আর্থিক বছরে এই খাতে এত পার্সেন্ট, এই খাতে এত পার্সেন্ট, প্রতিটা খাতে একটা হিসাব দেওয়া হয় সরকার থেকে।
বুঝছি। আচ্ছা, একটি দেশের ভৌগোলিক সীমা, তো এটা আমাদের ভৌগোলিক সীমা না? জি। হ্যাঁ, তাহলে একটি দেশের ভৌগোলিক সীমা বলতে সকল নাগরিক ও বিদেশিদের দ্বারা উৎপাদিত চূড়ান্ত পণ্য বলছিলাম না? মানে আমি কোনো আহ একদম প্রাথমিক পণ্য নিব না, মাধ্যমিক পণ্য নিব না, একদম চূড়ান্ত নিব। অর্থাৎ আমি কোনো জামার সুতা নিব না, কোনো কাপড় নিব না, একদম ডাইরেক্ট নিব কোনটা? জামাটাই নিব। এটা হচ্ছে চূড়ান্ত পণ্য। চূড়ান্ত পণ্য ও সেবা মোট মূল্য কি বলে? জিডিপি। একদম সহজ একটা ডেফিনেশন দিচ্ছি আপনাদের জন্য, এই ডেফিনেশনে দেখলেই আপনাদের কোনো আর কিছু করা লাগবে না। সবাই বুঝে আসছে? হ্যাঁ ভাইয়া একটু রাখেন, এটা আমি একটু তুলতেছিলাম। থাক, সংজ্ঞাটা লিখে নি। হ্যাঁ হ্যাঁ, সবাই লিখে নিন। ভাইয়া, পরে এই সাইটটা আমাদেরকে গ্রুপে দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনাদের এই ভিডিওটাও আপনাদের রেকর্ড করা হচ্ছে। গ্রুপে দেওয়া হবে? জি তাহলে তো ঠিক আছে, তাহলে গ্রুপে দেওয়া হলে সমস্যা নেই, তখন তুলে ফেলবো। জি জি। আর ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, ওখান থেকে আপনারা কাট করে নিতে পারবেন। একদম সুন্দর একটা স্লাইড বানাইছি, সবকিছু পেয়ে যাবেন এখানে, আপনাদের কিছু টেনশন করা লাগবে না। আচ্ছা, তো এখানে আমাদের এক এক বছরের ভিতরে আমাদের মোট উৎপাদন এত হাজার কোটি টাকা, আর দেশের মধ্যে বিদেশিদের উৎপাদন 2000 কোটি টাকা। তো জাস্ট জিডিপি হিসেবে কোনটা? এটাই হিসাব শেষ। এটা হচ্ছে জিডিপি, 21,000 কোটি টাকা। আচ্ছা, তো আমাদের জিএনপি মানে কি, যেটা আমি আবার আগেও লেখা হয়েছিল এখন লিখতেছি, জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এগুলো নিয়ে আলোচনা হয়েছে, ম্যাথ এক্সাম্পল অ্যাড করা আছে, অ্যানসার করিও না, সবই দেখতে পারবে। এবার হচ্ছে হ্যাঁ, এবার আমাদের টপিকের মেইন আরেকটা টপিক চলে এসেছি, মাথা পিছু আয়, পার ক্যাপিটাল ইনকাম, যেটা আমি প্রথমে আলোচনা করছিলাম, আবার বলতেছি। পার ক্যাপিটাল ইনকাম কোন নির্দিষ্ট সময়ে, অর্থাৎ এক আর্থিক বছর, মোট জাতীয় আয়কে জিএনআই কে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে মাথা পিছু আয় পাওয়া যায়, তাকে কি বলে? মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা কি? ইনকাম। আমি তোমাদের প্রথমে বলছিলাম, এটা দ্বারা বোঝা যায় কি একটি দেশের আমাদের আসলে আমাদের নাগরিকদের অবস্থা কি, আমাদের বর্তমানে আমাদের দেশের অবস্থা কি, আমাদের আসলে কি ভালো আছে না খারাপ দিকে আছে, সেটা কিন্তু বোঝা যায়। এটা হচ্ছে অর্থনৈতিক মানদণ্ড। তো এখানে এটা হচ্ছে ফর্মুলা, আমাদের জিএনআই ডিভাইড বাই পি। তো দেখো, জিএনআই ধরে নেই আমাদের, ভাইয়া, মাথা পিছু আয়টা কেমনে বের করে, যে মোট জাতীয় আয় থেকে জনসংখ্যা বিয়োগ ভাগ করবো? হ্যাঁ ভাগ ভাগ করবো। ভাইয়া, ভাইয়া মোট এই আমাদের দেখো, মাথা পিছু আয়, আমাদের জিএনআই আমাদের আমাদের কি মাথা পিছু আয় আছে? প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয় থাকে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমারটা স্যার কেমনে বের করবে? আমারটা প্রত্যেকটা আমি তো মানুষ আয় মাথা করি। পিছু দেখে, আমি আপনার সবাই। জি, বলতেছিলাম আমি তো আয় করি না, আমার মাথা পিছু আয়টা কেমনে বের করবে ওরা? জনসংখ্যার সাথে কি ভাগ করলে পাবে? আপনি আয় করেন না, আপনার পিছনে আপনার আব্বু আম্মু খরচ করতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবশ্যই আপনার আব্বু আপনার যদি ইনকাম করতেছে, আপনার পড়ালেখা, চিকিৎসা, খাবার দাবার, মৌলিক চাহিদা সবকিছু পূরণ করতেছে, অবশ্যই সেটা আপনার পিছনে কিছু খরচ হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। হ্যাঁ, তো দেখুন আমাদের এখানে জিএনআই আমাদের কত ধরে নিই, সাপোজ 8,000 কোটি টাকা বা 8,000 কোটি মার্কিন ডলার। আর আমাদের দেশের মোট জনসংখ্যা কত? এগুলো সব 15 কি কোটি টাকা। মার্কিন ডলারে হিসাব করতে হবে নাকি টাকায় হিসাব করলেও হবে? না না না, আমাদের এগুলা যেটা যা থাকবে, টাকাও থাকতে পারতো, বা ডলার থাকতে পারে। আমরা জাস্ট কি করবো, দুটোটাকে নিয়ে ভাগ করে দেবো। বুঝছি। বুঝছেন? জি ভাইয়া, বুঝছি। কি বলতেছে? আচ্ছা দেখো, তাহলে এখন আমাদের এখানে কি মাথা পিছু আয়, তো এটা 8,000 ডিভাইডেড 15 কোটি। আমাদের দেশে জনসংখ্যা 15 কোটি। না, কত কোটি তুমি বলতে পারবা? 21 কোটি। হ্যাঁ, তুমি তাহলে একদম কিছু বুঝে রাখো ভালো। আসলে আমাদের কাগজ কলমে হচ্ছে 17 কোটি, সম্ভবত 90 লাখ, কিন্তু আসলে জনসংখ্যা 20 কোটি 21 কোটি পার হয়ে গেছে। আচ্ছা, তুই দেখো, তো মাথা পিছু আয় আমরা এটাকে ভাগ করলে আমাদের বের হচ্ছে কত? আমাদের বের হচ্ছে কত? 5,300
3 মার্কিন ডলার। এটা হচ্ছে কি একজন ওই দেশের যে দেশটা নিয়ে কোশ্চেন করছে ওই দেশের একজন নাগরিকের পিছনে খরচ কত টাকা? 5333 মার্কিন ডলার। ঠিক আছে, বুঝতে পারছেন ম্যানেজার? এটা কয় দিনে খরচ? হ্যাঁ, ওই কয়দিন আমি আপনাদের প্রথমে বলছিলাম আর্থিক বছর। আর্থিক বছর কবে থেকে শুরু হয়? এই বছরের জুন জুলাই থেকে আগামী বছর জুন জুন জুলাই। এই যে মাঝখানে যে 1 বছর এটাকে বলে আর্থিক বছর। এই আর্থিক বছরে আমাদের এই মার্কিন ডলারটা খরচ হয়। বুঝতে পারছেন আপনি? জি। আচ্ছা, এই যে এখন আমাদের মাথা পিছু আয় এরকম যেটা বললাম আমাদের জীবনযাত্রা নির্ভর করে। মাথা পিছু আয় এখন জীবনযাত্রা মান মাথা পিছু আয় বৃদ্ধি পেলেও দ্রব্যমূল্য যদি দ্বিগুণ হয় তাহলে প্রকৃত জীবন মান বাড়ে না। মাথার উপর দিকে লাইন দেয়া। এই কথা শুনতে পাচ্ছ সবাই? স্যার। একটা ব্যাপার মনে হয় একটু নেট ডিস্টার্ব করছিল তারা। সবাই আসতো? স্যার আসি। আচ্ছা, দেখুন ধরে নেই আমাদের 2024 সালে আমাদের মাথা পিছু আয় 2000 মার্কিন ডলার। 2025 সালে আমাদের মার্কিন ডলার দাঁড়ালো 3000। তার মানে কি 2024 সালে ছিল 2000 আর 2025 সালে হচ্ছে 3000। এখন তার মানে কি আমার মাথা পিছু আয় কি পাইছে? বৃদ্ধি পাইছে। যদি দ্রব্যমূল্য দ্বিগুণ হয়, ধরে নাও 2020 সালে 24 সালে তুমি একটা একটা বল কিনো 10 টাকা দিয়ে, কিন্তু 2025 সালে এসে তুমি একই বলটা কিনো 30 টাকা দিয়ে। তাহলে এখন দেখো আমাদের মাথা পিছু আয় বৃদ্ধি পাইছে, কিন্তু দ্রব্যমূল্য আমাদের কি হয়ে গেছে? দ্বিগুণের বেশি। দ্রব্যমূল্য আমাদের কি হয়ে গেছে? দ্বিগুণের বেশি। তার মানে কি আমাদের প্রকৃত জীবনযাত্রার মান বাড়ে না। কেন? তুমি আগে এই 10 এরকম বল 100 টাকা কিনতে পারতা যখন তোমার মাথা পিছু আয় এটা ছিল, কিন্তু তোমার যখন এখন মাথা পিছু আয় এটা হয়েছে, তুমি বল কিনতে পারছো আগে কিনতে পারছো 100 টাকা 100টি, আর আমি এখন কিনতে পারছি কয়টি? ধরো 80টি। তাহলে এখন দেখো তাহলে তুমি কি বুঝলাম? এখানে আমাদের কি হয়েছে? এখানে আমাদের আমি আগে 2000 টাকা 2000 মার্কিন ডলারে একটা বল কিনতে পারতাম 10 টাকা দিয়ে 100 টাকা। এখন মাথা পিছু আয় বাড়ার সত্ত্বেও আমি এখন একটা বল 30 টাকা কিনতেছি, কিন্তু কিনতে পারছি মোট কয়টা? 80 টাকা। তার মানে কি? তার মানে হচ্ছে আমার মাথা পিছু আয় বাড়লো, দ্রব্যমূল্য দ্বিগুণ হয়েছে, যার কারণে প্রকৃত জীবনযাত্রার মান বাড়ে না, বরং কি হয়ে গেছে? কমে গেছে। জিনিসটা কনসেপ্টটা বুঝছে সবাই? হ্যালো, আমার সাউন্ড ভিডিও কি যাচ্ছে না? হ্যাঁ বুঝছি। এই জিনিসটা ভাবে বুঝছেন? কারো যদি কোশ্চেন থাকে অবশ্যই করবেন। একদম সিম্পল একটা জিনিস। মাথা পিছু আয় বাড়ছে কিন্তু আমাদের জীবনযাত্রার মান বাড়েনি। কেন? আমি আগের মতো কিনতে পারতেছি না। যদি দেখতাম এখানে 80টির পরিবর্তে আমি 120 টা কিনতে পারতেছি। তার মানে কি?
তার মানে আমার জীবনদাতার মান অবশ্যই বাড়ছে, মানে কি আমি বেশি কিছু কিনতে পারতেছি আগের তুলনায়, মাথা পিছু বাড়া গেল, কিন্তু আসলে আমাদের কি আরো উল্টো কমে গেছে। এই জিনিসটা বুঝছেন এই লাইনটা মানে? বুঝছি। আচ্ছা, তারপর হচ্ছে কি প্রকৃত আয় বাড়ে, যখন আয় বাড়ে তখন মূল্যস্তর অপরিবর্তিত থাকে। তুমি এই যে আবার সেম একই কথা, এখানে কে বলতে পারবা এখানে প্রকৃত আয় বাড়ছে না কমছে? কি? প্রকৃত আয়, এই যে আমাদের এই এক্সাম্পলটা হবে, প্রকৃত আয় বাড়ছে না কমছে? বাড়েও নাই কমেও নাই। অবশ্যই না, না কমছে এখানে। দেখো আগে আমাদের কত ছিল, আগে আমি কয়টা কিনতে পারতাম, 100টা। এখন কয়টা কিনতে পারতেছি? 80টা। 80 টাকা। মানে কি আগে আমি এই যে আমার এই টাকা দিয়ে আমি 100 টাকা কিনতে পারতাম, এখন আমি বাড়া সত্ত্বেও স্যালারি, ধরো তোমার স্যালারি বাড়া সত্ত্বেও তুমি তার থেকে কি কিনতে পারতেছো, অল্প কিনতে পারতেছো, এটাকে বলা হচ্ছে প্রকৃত আয়। আর প্রকৃত আয় তোমার কি হয়েছে, কমে গেছে। প্রকৃত আয় কি হয়ে গেছে, কমে গেছে। বুঝতে পারছি? হ্যাঁ। আর তোমার যদি এখানে আমি 80 টাকা পরিবর্তে 120 টাকা কিনতে পারতাম, তাহলে আমরা দেখতাম কি তাহলে আমাদের প্রকৃত আয় বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? বুঝছি। আচ্ছা, তো এখানে আমাদের এগুলো সামারি করে দেওয়া আছে, এগুলোর মূল বৈশিষ্ট্য, এগুলো দেখে দিবা। আচ্ছা, তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে আমাদের কি বাংলাদেশের ইকোনমিক সেক্টর এন্ড কন্ট্রিবিউশন টু জিডিপি, আমাদের অর্থনৈতিক খাতগুলো এবং আমাদের জিডিপি তে কি পরিমাণ অবদান রাখে আমাদের খাতগুলো। অর্থনৈতিক খাত খাত বলতে বোঝায় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তিতে বিভিন্ন অংশ ভাগ করা যায়, মানে আমাদের দেশের দেশগুলো পরিচালনা হচ্ছে সেটাকে কয় কয় খাতে, কয়টা খাতে ভাঙছে, 3টি ভাগ খাতে, কৃষি, শিল্প, সেবা, এই 3টি খাত। এই 3টি খাতের হিসাবে আমাদের জিডিপি হিসাব হয়, জিডিপি গুলো এখানে ভাগ হয়। ধরে নাও কৃষি খাত, কৃষি খাতে 20%, আর শিল্প খাতে 50%, সেবা খাতে 30%। তো আমরা যদি তিনটাকে যোগফল করি তাহলে কত, 100%। এই 100% হচ্ছে কি জিডিপি। বুঝতে পারছি? এই জিডিপিটা মানে তিনটা ডিভাইড হয়েছে, কৃষি, শিল্প এবং সেবা। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তো ফার্স্টে আমাদের এখানে কৃষিকাজ, কৃষিকাজ, কৃষিকাজে আমাদের উদাহরণ ভূমি, ফসল, ফলমূল, মৎস্য, বনজ সম্পদ, এগুলো এখান থেকে কি অন্তর্ভুক্ত, এগুলো কিন্তু মাথায় রাখবেন, এমসিকিউ তে আসে। কৃষিকাজ অন্তর্ভুক্ত কি, কৃষি, বনজ, মৎস্য। বাংলাদেশের 23-24 অর্থ বছর, এই 23 অর্থ বছর মানে বলছিলাম না, 23 সালে কবে থেকে হিসাব হবে? কি? এই যে এখানে যে 2000 2023-24 লিখছে, এখানে 23 সালে কোন মাস থেকে হিসাব হবে? 23শে জুন জুলাই থেকে ভেরি 24শে গুড। জুন জুলাই। হ্যাঁ, 23 জুন জুলাই থেকে 24 জুন জুলাই। আমরা অনেকে মনে করি স্যার এখানে 2 বছর, 23 সাল থেকে 24 সাল, না, 23 জুন জুলাই থেকে 24 জুন জুলাই পর্যন্ত। আর আমাদের 2023 সালের টাকা হিসেবে আমাদের জিডিপি তে কৃষি খাতের অবদান কত, 12%। কত পার্সেন্ট, 12.6%। বুঝছেন? জি বুঝছি। হ্যাঁ। আর শ্রম শক্তি মানে কি, শ্রম শক্তি মানে হচ্ছে আমাদের দেশের ধরো 100 জন নাগরিক, তো কয়জন লোক কৃষিতে যুক্ত আছে, কয়জন যুক্ত আছে, 40 জন। 40% মানে কি 100 জনের ভিতরে 40 জন যুক্ত আছে প্রতি 100 জন নাগরিকের মধ্যে। এটা বুঝছেন? কৃষি খাতে কি শ্রমিকও অ্যাড হবে? হ্যাঁ, কৃষিকাজটা পরিচালনা কার মাধ্যমে, অবশ্যই শ্রমিকের মাধ্যমে। আর আর আমাদের দেশের মোট নাগরিকের 100 জনের ভিতরে কয়জন নিযুক্ত এই কৃষিখাতে, 40 জন। 40 জন। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। আরো কিছু উৎপাদন, আমাদের দেশের কৃষি অবস্থা ভালো দেখে আমাদের বিশ্বে আমরা চাল উৎপাদনে আমরা কত, চতুর্থ, এবং মিঠা পানির মাছ উৎপাদনে কত, তৃতীয়। মিঠা পানি মানে বুঝছো? সাগরের পানি? না না সরি, না, নদীর পানি।
ভিডিও আসছে স্যার ওয়াইফাইটা বন্ধ এখন করে ঠিক দাও আছে। এখন ঠিক আছে না? এখন ঠিক হয়ে গেছে। একটু লাইন থাকে। স্যার ক্যামেরাটা সোজা করা যাবে? দাঁড়ান, দেখছি দেখছি। হ্যাঁ এখন ঠিক আছে মনে হয় না? হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা একটা অসুবিধা নেই। স্যার দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। এখন ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে স্যার। আচ্ছা, তা এখন আমাদের সেবা খাত, সেবা খাতে আমাদের জিডিপিতে পার্সেন্ট হচ্ছে কত পার্সেন্ট? 35%, যেটা কৃষিতে ছিল কত পার্সেন্ট? 12% প্লাস। আর রপ্তানি, রপ্তানি মানে কি? রপ্তানি যেটার উপর আমাদের দেশ দাঁড়িয়ে আর আছে। একটু আগে থেকে বললে ভালো হতো, আগের গুলো দেখা যায় নাই তো। আচ্ছা, কি শিল্প খাত কৃষিখাতে যাবো? না না, শিল্প খাত থেকে। আচ্ছা আচ্ছা, শিল্প খাতে আমাদের 2 নাম্বার হচ্ছে শিল্প খাত। শিল্প খাতে কি? তৈরি পোশাক, নির্মাণ, বিদ্যুৎ, গ্যাস, খনিজ সম্পদ এবং ছোট বড় শিল্প অন্তর্ভুক্ত। কি কি অন্তর্ভুক্ত? এগুলো মাথায় রাখবেন, এমসিকিউ তে আসবে। বৃহত্তর মাঝারি ক্ষুদ্র নির্মাণ, বিদ্যুৎ, গ্যাস, পানি, খনিজ, পাইকারি এর খুচরা বাণিজ্য, আর রিয়েল এস্টেট, ভাড়া, অন্যান্য ব্যবসা। আর বাংলাদেশের অবদান 2023-24 জিডিপিতে আমাদের টোটাল, আমাদের টোটাল 100% মাঝখানে 35.2% এটা আমাদের কার অবদান? শিল্প সেবা খাতের অবদান, শিল্প খাতের অবদান। আর কৃষি খাতের অবদান কত? 12%। আর রপ্তানি আয়, এই যে আমাদের শিল্প খাতে দেখছো না, এই শিল্প খাতের 100%-এর 84% তো কি করে আমাদের বাইরের দেশে রপ্তানি করে। আর আমাদের দেশ, বিশ্বাস করবো নাকি জানি না, আমাদের দেশে দাঁড়িয়ে আছে এই আমাদের পোশাক শিল্পের উপর। কারণ কি? আমরা যখন বাইরের দেশে আমাদের পোশাকগুলো বানাই, রপ্তানি করি, তার মাধ্যমে কি আসে? ডলার আসে। আর ডলারের মাধ্যমে আমাদের কি বৃদ্ধি পায়? রিজার্ভ। আর একটা দেশের রিজার্ভ হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশের রিজার্ভ, একটু আউট অফ টপিক যাচ্ছি, তাও সবাই জানার জন্য শুনো। আমাদের দেশের রিজার্ভ 2020 সালের আগে রিজার্ভের পরিমাণ ছিল 54 বিলিয়ন ডলার। 54 বিলিয়ন ডলার, সেটা টাকার পরিমাণ বললে অনেক হয়ে যাবে। কিন্তু আমাদের কত 24 সালে সেই রিজার্ভ পরিমাণ দাঁড়াচ্ছে কত জানো? সেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। সেটা হচ্ছে কত? মাত্র 19 বিলিয়ন ডলার। তুই বলবা স্যার বাকি 30 বিলিয়ন কোথায় গেল? 30 বিলিয়ন কোথায় গেল সেটা তোমরা গত বছরের 5 আগস্ট সেটা অ্যান্সার পেয়ে গেছিলে। বুঝছো? বুঝতে পারছি জিনিসটা আমি কি? জি ভাইয়া। হ্যাঁ, মানে কি আমাদের বাকি 30 বিলিয়ন সেটা পাচার হয়ে গেছে, যার কারণে এই আমাদের রিজার্ভের উপর আমাদের দেশের সবকিছু নির্ভর করে। রিজার্ভের উপর আমাদের দ্রব্যমূল্য, আহ সবকিছু, নিরাপত্তা সবকিছু নির্ভর করে রিজার্ভের উপর। তোমরা শুনছিলে 2022 সালে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছিল, শুনছিলে কেউ এই ওয়ার্ডটা দেউলিয়া? হ্যাঁ। দেউলিয়া, দেউলিয়া মানে হচ্ছে মানে একটা দেশের মানে কোনো রিজার্ভ যদি না থাকে সেটাকে বলে হচ্ছে দেউলিয়া। আর আমরা দেউলিয়ার পথেই ছিলাম, দেউলিয়ার পথে আর 1 বছর 2 বছর হলে দেউলিয়া হয়ে যেতাম। আর বর্তমানে আমাদের গত 1 বছরে এই এখন পর্যন্ত আমাদের রিজার্ভের পরিমাণ এখন দাঁড়াইছে 30 বিলিয়ন ডলারে দাঁড়াইছে। মানে গত 1 বছরে বাড়ছে আমাদের প্রায় 11 বিলিয়ন ডলার মতো বাড়ছে আমাদের রিজার্ভের পরিমাণ। তো যাক, তো আমাদের রপ্তানি 84% কোথেকে আসে? আমাদের আসে থেকে পোশাক শিল্প থেকে। আর এটাকে ইংলিশে বলা হচ্ছে আর এম জি। আর এম জি অনেক নাম শুনবেন, রেডিমেড গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস প্রোডাক্ট থেকে আসে। সব বুঝছো জিনিসটা? বুঝছি। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমাদের বেশিরভাগ পোশাক রপ্তানি কোথায় বলতে পারবা? যুক্তরাষ্ট্র। ভেরি গুড, যুক্তরাষ্ট্রে। তোমরা তোমরা জানি না কতটুকু সাধারণ জ্ঞান সম্বন্ধে বা বর্তমান খবর, দুনিয়ার খবর রাখো। আমাদের উপর কিন্তু একটা শুল্ক আরোপ করছে, আরোপ করেছিল। সেটা হচ্ছে কত পার্সেন্ট? 35%। 35% শুল্ক আরোপ করছে। মানে কি? তোমাকে $100 যদি তোমাকে এখান থেকে আবার নিতে হয় কোনো পোশাক, তাকে $35 দিতে হবে।
যেটা আমাদের আগে ছিল 15%, বুঝছো? শুল্ক আর কেন এটা আরোপ করছে? বুঝলি, শুল্ক আরোপ করছে কেন? শুল্ক আরোপ করছে সেটা হচ্ছে রাজনৈতিক কারণে, অনেক মানে আর ডোনাল্ড ট্রাম্প একটু মানসিক ভাবে একটু অন্যরকম টাইপের, এটা নিয়ে বলতে গেলে অনেক আলোচনা হবে। এটা আর কি। তো যেটা যাচ্ছিলাম, আহ তো আমাদের এখানে 35% শুল্ক আরোপ করছে, কিন্তু আগে ছিল কত পার্সেন্ট? 15%। যার কারণে যারা আমাদের দেশে পোশাকগুলো অর্ডার দিবে তারা আমাদের থেকে কি হয়ে যাচ্ছিল? বিমুখ হয়ে যাচ্ছিল। আর আমাদের থেকে যদি পোশাক শিল্পটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, বুঝছো? তো এখন বর্তমানে আমাদের বাংলাদেশ সরকার আমেরিকা সরকারের সাথে আলোচনা করে সেই শুল্কটা 35% থেকে নেমে আসছে কত পার্সেন্টে? 20% নেমে আসছে, যেটা আমাদের জন্য খুবই কি স্বস্তির বিষয়। সবাই বুঝতে পারছো? বুঝছি। আচ্ছা, তো বাংলাদেশ যেটা বললাম আরএনজি সেক্টর, আরএনজি সেক্টর পৃথিবীর কি দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম। আর এখন প্রথমে কে আছে? চীন। প্রথমে কে আছে? চীন। এবার হচ্ছে কি কাজ? সেবা কাজ, সার্ভিস সেক্টর। সেবা কাজে কি অন্তর্ভুক্ত? হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, আর্থিক প্রতিষ্ঠান, এগুলা এগুলো হচ্ছে আমাদের কি সেবা খাতে অন্তর্ভুক্ত। 2023-24 সেবা খাতের অবদান কত? 52.2%। 52.2%, এটা কি সর্বোচ্চ, বুঝছো? আমাদের দেশে এটা আমাদের জন্য ভালো খবর, খারাপ খবর। আমরা হচ্ছে কৃষি ভিত্তিক দেশ। কৃষি ভিত্তিক দেশ হওয়া সত্ত্বেও আমাদের কৃষিতে অবদান কত ছিল মনে আছে? 12%। কিন্তু আর সেখানে আমাদের কৃষির অবদানটা কি দিন দিন কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? প্রধান কারণ সেটা কৃষিকাজ কেন কমে যাচ্ছে? শিল্প ওয়েট কারখানাতে করেন। কাজ করতেছে তো ওই জন্য। আমাদের জনসংখ্যা বাড়ার কারণে। তুমি দেখো, তোমরা হয়তো গ্রামে গিয়ে যাও, সেটা আমি জানি না। তোমরা গ্রামে আজকে ধরো যেদিনে যাও, তোমরা দেখো নতুন নতুন একটা ঘর হয়ে যাচ্ছে, পাকা হয়ে যাচ্ছে, দেখো না এরকম? দেখি তো। হ্যাঁ। দেখি। তো এগুলো এগুলো মেন কারণ কি? আমাদের জনসংখ্যা বাড়ার কারণে। আর সেগুলো কৃষির উপর ভর হচ্ছে, আমাদের কৃষি জমির উপর। আর মানুষ এখন কি হয়ে যাচ্ছে? কৃষি বিমুখ হয়ে যাচ্ছে। কৃষি বিমুখ হওয়ার কারণ কি? কারণ এখানে আহ ইনকাম নেই, একদমই সেটা চলা অসম্ভব। কৃষি বিমুখ হওয়ার কারণে এই খাতটা আমাদের দিন দিন কি হচ্ছে? তলার দিকে যাচ্ছে। তো যাক, তা আমাদের এখন সেবা খাত আমাদের কিন্তু বর্ধনশীল অবস্থায় আছে এখন আমাদের সেবা খাত। তা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক খাত কয়টা? 15টা। খাত কয়টা? 15টা। যেগুলো আমরা এখানে পড়ছিলাম এই 15টা এখানে তিনটাতে ডিভাইড করে দেওয়া আছে, বুঝছো সবাই? বুঝিনি কি বলছেন। মানে আমরা যে এখানে দেখো সেবা খাত, কৃষি খাত এবং আরেকটা হচ্ছে কি খাত? আরেকটা হচ্ছে শিল্প খাত। এই তিনটা খাতে দেখছো আমাদের এই যে পয়েন্টগুলো, এই দেখো, দেখছো এখানে পয়েন্টগুলো কিছু ভাগ করে দেওয়া আছে না? হ্যাঁ। এগুলো সব, এই দেখো, দেখছো এগুলো সবগুলো আমাদের এই সবগুলো একসাথে যোগ করি কয়টা হবে? 15টা। কয়টা হবে? 15টা। এই 15টাতে আমাদের প্রতি বছর জুন জুলাই সরকার কি ঘোষণা করে? বাজেট। কি ঘোষণা করে? বাজেট। কোন খাতে কত বাজেট বাজেট করে থাকবে, বুঝছো? সবাই বুঝছো? বুঝছি। বুঝছি। তো এখানে দেখছো আমরা লিখছি না কৃষি, মৎস্য, খনিজ, নির্মাণ। এই যে এই দুটো কিসের আন্ডারে? কৃষি খাত, মনে আছে? এই দুটো কৃষি, এগুলো হচ্ছে কি শিল্প। আচ্ছা, সবাই তুমি বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন একটা দেখো, আমরা এখন কোন অবস্থানে আছি? কেবল ধরো আমরা এখন কোন এই চারটার মধ্যে আমরা কোনটা আছি? মধ্যম আয়ের, নিম্ন মধ্যম আয়ের। ভেরি গুড। আমরা কোনটাতে আছি? নিম্ন মধ্যম। বলতো কিভাবে কি মধ্যমে আছি? এটা কিসের উপর ভিত্তি করে বলছো তুমি? এটা মুখস্থ বিদ্যা। আচ্ছা যাক, সেটা আমরা নির্ধারণ করে কি হবে? সেটা নির্ধারণ করে হচ্ছে যে পার ক্যাপিটা ইনকাম আমরা করছিলাম না, মাথা পিছু আয়। এই মাথা পিছু আয় এখন
এই মাথা পিছু আয়ের উপর ভিত্তি করে আমাদের মাথা পিছু আয় 2024 সালে কত ছিল আমরা বলছিলাম না কত? ভাইয়া এটা জিএনপির উপরে নির্ধারণ করতো না, মাথাপিছু ইনকামের কি? উপর কেন এটা, মানে এটাকে জিএনপির উপর নির্ধারণ না করে মাথাপিছু ইনকামের উপর কেন মানে নির্ধারণ করে? দেখো, জিএনপি মানে কি? জিএনপি মানে হচ্ছে দেশের মোট উৎপাদনের যোগফল, আর জিআরআই কি? দেশের মোট ইনকামের যোগফল। বুঝে আসছে? আর বুঝছি। আর আমরা মাথা পিছু আয় কি হয়? মানে একজন নাগরিকের পিছনে বছরে কত টাকা খরচ হয় সেটা বের করে কি হবে? জিএনআই ডিভাইড বাই আমাদের দেশের মোট পপুলেশন কি বাকি না? হ্যাঁ জিএনআই ডিভাইড বাই পপুলেশন বাকি না আমরা ম্যাথে হ্যাঁ লিখছিলাম না? হ্যাঁ হ্যাঁ, তো জিএনআই ধরে নাও, জিএনআই যদি 8000 হয়, 8000, আর পপুলেশন ধরে নাও 15 কোটি, তো বাকি যা আসে সেটা হচ্ছে কি আমাদের মাথা পিছু আয়। বুঝছো? কোশ্চেন থাকলে বলতে পারো, অসুবিধা নাই। আচ্ছা, আর এখানে আমাদের উচ্চ আয়ের দেশটা কোনটাকে বলে? ইউএসএ, জার্মানি। নিম্ন উচ্চ মধ্য আয়ের দেশ কোনটাকে বলে? উচ্চ মধ্য আয়ের দেশ হচ্ছে হাঙ্গেরি, লিথুনিয়া। তো এই দেশগুলো ইউরোপের দেশের নাম শুনছো, সেগুলো হচ্ছে উচ্চ মধ্য আয়ের, নিম্ন মধ্য আয়ের দেশ। আর নিম্ন মধ্য আয়ের দেশ কোনগুলো? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা। আর নিম্ন আয়ের দেশ কোনগুলোকে বলে? হাইতি, কুয়েত, এগুলোকে বলে। আফ্রিকার দেশ বেশিরভাগ হয়, আফ্রিকার দেশগুলো হয়। বুঝছো সবাই? আচ্ছা, তো এখন দেখো, তো এবার অর্থনৈতিক বৈশিষ্ট্য সমূহ আমাদের দেশের অর্থনৈতিক ইয়েটা কেমন, বৈশিষ্ট্যটা কেমন, ঠিক আছে? অর্থনৈতিক বৈশিষ্ট্যটা কেমন? অর্থাৎ আমাদের অর্থনৈতিক বৈশিষ্ট্যটা কেমন সেটা হচ্ছে কি কৃষি প্রধান অর্থনীতি। কি অর্থনীতি? কৃষি প্রধান অর্থনীতি। মানে বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভর করে, কৃষির উপর নির্ভর করে। তা আমাদের কৃষির উপর নির্ভরশীলতা, অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীলতা, শ্রমশক্তি 40% কৃষিকাজে নিয়োজিত। মানে কি 100 জনের 40 জন আমাদের কৃষিকাজে নিয়োজিত। আর জিডিপিতে কৃষির অবদান প্রায় কত পার্সেন্ট? 12 থেকে 13%, যেটা আমরা দেখছিলাম 12.3 সামথিং 2024 সালের হিসাবে। আর কৃষিকাজ কি কি? কৃষিকাজ হচ্ছে ধান, পাট, গম, সবজি। তারপর হচ্ছে কৃষিকাজের প্রকৃতি। আমাদের কৃষিকাজ এই পয়েন্টগুলো একদম মনে রাখবা, আমাদের বই অনেকক্ষণ বড় করে লেখা আছে, এগুলো মনে রাখলে হয়ে যাবে। আবহাওয়ার উপর অতি নির্ভরশীল। কারণ কি আবহাওয়ার উপর অতি নির্ভরশীল কেন? কারণ আমরা যারা চরাঞ্চলের দিকে আছি তারা জানো চরে কৃষি সংকট থাকে, বলতে পারবে কেউ? বুঝি নাই কি বলছেন। যারা চরে আমাদের কৃষির ইয়ে থাকে, মানে কৃষি সংকট থাকে চরে কৃষকদের। জানি না। পানি, কি কৃষি সংকট থাকে? পানি মানে কি সেখানে আমাদের পানির সংকট, আর পানির কারণে সেখানে চাষাবাদটা ভালো হয় না। তো সেখানে কৃষকদের কৃষির উপর নির্ভরশীল করতে হয়। তাহলে বলো? বৃষ্টি। ভেরি গুড। কৃষির উপর নির্ভর করতে হয় বৃষ্টির উপর। আবার অনেকের আর ফসল করে চাষ করতে হলে কৃষির উপর নির্ভর করতে হয় আবহাওয়ার উপর। তো এখানে এই আবহাওয়ার জন্য এটা সুইটেবল, এটার জন্য গম সুইটেবল, ধান সুইটেবল। এই হিসেব করে আমাদের কি করতে হয়? উৎপাদন করতে হয়। তারপর হচ্ছে আমাদের শিল্পের ক্রমবর্ধমান গুরুত্ব। শিল্প খাতে ধীরে ধীরে প্রবৃদ্ধি বাড়ছে, আর তৈরি পোশাকের খাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জিডিপিতে শিল্পের অবদান 35%, যেটা আমরা দেখছিলাম। এই পয়েন্টগুলা নোট করে রাখবা, একদম একদম পরীক্ষায় লিখলে নাম্বার পেয়ে যাবে। শিল্প খাতের প্রকৃতি, আমাদের শিল্প খাত কিন্তু শ্রম নির্ভর, রপ্তানিমুখী। রপ্তানিমুখী মানে কি? আমাদের জিনিসগুলো তৈরি করে কৃষির জন্য, রপ্তানির উদ্দেশ্যে, এর জন্য বলে কি রপ্তানিমুখী। আর ক্ষুদ্র ও মাঝারি শিল্প, আমাদের শিল্প কয় ধরনের? 5 ধরনের। এর মধ্যে বই নাই, তুমি যখন ইন্টারভিউ করবে তারা তখন তোমরা দেখবা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ক্ষুদ্র শিল্প মানে কি? যেখানে খুবই ছোট একটা শিল্প। মাঝারি মানে কি? যেখানে প্রায় 15 থেকে 15 জন লোক জব করে, সেটাকে বলা হচ্ছে মাঝারি শিল্প।
কোনো কিছু না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন। বাংলাদেশের জনসংখ্যা আধিক্য, শিক্ষার নিম্ন হার। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, জনসংখ্যা আধিক্য। জনসংখ্যা আধিক্যের কারণে আমাদের কৃষিজমির পরিমাণ কমতেছে, আর শিক্ষার নিম্ন হার মানে শিক্ষা আমাদের শিক্ষারও পরিমাণ কমতেছে। যেটা দেখো, বাংলাদেশের শিক্ষার হার 75% নিচে, মানে কি প্রতি 100 জনে কতজন পড়ালেখা করে, 75 জন করে, তারও নিচে। আর উচ্চশিক্ষার হার তো আরো কম, উচ্চশিক্ষার হার প্রায় 40 থেকে 50%। যেটা আমাদের উচ্চশিক্ষার হার যত পরিমাণ বাড়বে তত আমাদের উন্নতি হবে। আর আমাদের জনসংখ্যা বেশি হওয়ার কারণে বেকারত্ব বেশি, শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীতে কি বেকার সমস্যা রয়েছে। 2024 সালে বেকারের হার কত পার্সেন্ট? 4.2%। মানে কি প্রতি 100 জন কতজন বেকার? 5 জন বেকার। কজন বেকার? 5 জন। স্বল্প মাথাপিছু আয় হল জীবনের নিম্নমান, যেটা বললাম। আমাদের 2024 সালে মাথাপিছু আয় কত ছিল? 2768 মার্কিন ডলার, যেটা বাংলায় কত টাকা? 3 লাখ প্লাস। আর একটা আমেরিকার একজন নাগরিকের পিছনে কত টাকা খরচ হয়? প্রায় 1.5 কোটি টাকার মতো খরচ হয়। সেখানে আমাদের মাত্র কত টাকা? সেটা মাত্র হচ্ছে টাকার পরিমাণে 3.5 লাখ টাকা। এটার জন্য আমাদের নাগরিকরা আমাদের দেশে না থাকতে চাই, কোথায় থাকতে চায়? আমেরিকা থাকতে চায়। কারণ কি ওখানে টাকার মান বেশি। সঞ্চয়ের মূলধন গঠন ও বিনিয়োগের নিম্ন হার। আমাদের গড় সঞ্চয় মানে কি আমাদের দেশে কতজন নাগরিক সঞ্চয় করে? 100 জনের কতজন সঞ্চয় করে? 28 জন। মোট জিডিপি 28 জন কি করে? সঞ্চয় করে। অবকাঠামো দুর্বলতা, আমাদের যোগাযোগ ব্যবস্থা দেখো না, আমাদের রাস্তাঘাটের অবস্থা কত বাজে অবস্থা। যেখানে মেন জায়গা থেকে ভালো অবস্থা, এর ভিতরে যে আশেপাশে যাও রাস্তার অবস্থা খুবই খারাপ। একটু বৃষ্টি হলে বন্যা, পানি, তারপরে অ্যাক্সিডেন্ট, মানুষ তো মারা যাচ্ছে। তোমরা রেসপন্স করবা, কোনো কিছু না বুঝলে কোশ্চেন করবো অবশ্যই। আমি হয়তো বুঝবো না তোমাদের কোথায় সমস্যা হচ্ছে। তারপর আমাদের দেশ কি কিসের উপর নির্ভর করে? বিদেশি সহায়তার উপর নির্ভর করে। বিদেশি সহায়তা মানে কি? এই যে আমাদের দেশ যখন আমাদের দেশে কোনো একটা অবকাঠামো করতে যায়, তখন সেটার জন্য আমাদের কার দিকে তাকাইতে হয়? বিদেশিদের উপর। কারণ কি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কি নাই? ফান্ডিং নাই। আর ফান্ডিং না থাকার কারণে সেটার জন্য আমাদের কোথায় দেখতে হয়? বিভিন্ন দেশের কাছে দেখতে হবে। যেমন আমাদের মেট্রো রেল, সেটা কারা তৈরি করেছে বলতে পারবা? চীন। জাপান। জাপানে তৈরি হয়েছে। আবার পদ্মা সেতু তো আমাদের টাকা তৈরি হয়েছে, কিন্তু ইঞ্জিনিয়ার আছে কোথা থেকে? চীন থেকে আছে। বুঝছো? আর চীন থেকে আনার কারণে আগামী 2050 সাল পর্যন্ত তাদেরকে ওখান থেকে একটা লভ্যাংশ তাদেরকে শেয়ার করতে হবে। অথচ লভ্যাংশটা যদি আমাদের কাছে থাকতো, অবশ্যই আমাদের দেশে ইনকামের পরিমাণ বাড়তো, কিন্তু তাদেরকে উল্টো আরো দিয়ে দিতে হচ্ছে। আমাদের দেশে যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ভালো থাকতো, সব দিক থেকে ভালো থাকতো। তো এখন আমাদের অর্থনীতিতে আমাদের অগ্রগতি, মানে আমরা অর্থনীতিতে এগিয়ে যাবো, সেটা কি কি বাধা আসে? বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসর পটভূমি। আমাদের অনগ্রসরের মেন কারণ হচ্ছে কবে থেকে? স্বাধীনতার পর থেকে। আমাদের দেশ ছিল কি যুদ্ধ বিধ্বস্ত হওয়ার কারণে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে ছিল। আর সেটা বুঝতে পারবে এই টাকা থেকে 1972 সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল কত টাকা? 93 মার্কিন ডলার। 93 মার্কিন ডলার মানে বুঝছো? এটা কিন্তু ধরো বর্তমান ডলার মূল্য কত বলতে পারবো? বর্তমান ডলার মূল্য কত? 121। তো 121 গুণিলে যা হয় গুণিলে কত? 40,000 টাকা। সামথিং, তাই না? কত হবে সময় লাগবে? তাহলে মানে কি তখন একজন নাগরিক পিছু খরচ কত টাকা? 40,000 টাকা। বুঝছো কত বাজে অবস্থা ছিল তখন? যুদ্ধ বিধ্বস্ত দেশ হওয়ার কারণে আর আমাদের ব্যাপক দুর্নীতি হওয়ার কারণে আমাদের সমস্যাগুলো দেখা দিয়েছিল। তারপরে কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতা কি? আধুনিক যন্ত্রের ঘাটতি। তোমরা এখন দেখছো আমাদের গ্রামে যারা গেছো, এখন অনেকে গরু দিয়ে হাল চাষ দেয়, অথচ এখন অনেক ধরনের আধুনিক মেশিন বেরিয়েছে, যন্ত্র বেরিয়েছে, সেগুলো দিয়ে আমরা দিতে পারছি না। দেখছো তো অনেকে? দেখছি। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ আছে, জমি টুকরো মালিকানা অতিরিক্ত নির্ভরতা, কৃষি ঋণ পেতে জটিলতা। একটা কৃষক যদি ঋণ ঠিক করে না পায়, তাহলে সে চাষটা করবে কি করে? কৃষকের তো গরিব হওয়ার কারণে সে কৃষি কাজ করছে।
আর তার তো মেন সমস্যা কোথায়? অর্থের দিকে। অর্থ না পারে সে তো কৃষিকাজ করতে পারবে না। আর একটা ঋণ নিতে গেলে তার কি দিতে হয়? হিউজ পরিমাণে কি দিতে হয়? সুদ দিতে হয়। আর যার কারণে সে নিঃস্ব হয়ে যায়। শিল্প খাতে প্রতিবন্ধকতা, পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ গ্যাস নেই। ধরো আমরা যদি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যদি আমরা পরিমাণ বিদ্যুৎ না দিতে পারি বা গ্যাস সরবরাহ না দিতে পারি, তাহলে তো ওখানে আমাদের ভালো আউটপুট পাবো না, সেখান থেকে ভালো উৎপাদন পাবো না। যত বেশি সেখানে আমরা ইনপুট দিব তত ভালো আউটপুট পাবো, তত আমাদের দেশের জন্য ভালো। তাহলে যখন কারেন্ট থাকে না তখন তারা উৎপাদন না করে বসে থাকে, আর যত বসে থাকবে তত দেশের জন্য ক্ষতি। মূলধনের অভাব, উচ্চ সুদের হার, অবকাঠামো, রাস্তাঘাট দুর্বলতা, জনশক্তির অভাব, এগুলো অনেকগুলো পয়েন্ট আছে। আর্থসামাজিক প্রতিবন্ধকতা, শিক্ষার হার কম এবং দক্ষতার অভাব। মানে কি আমাদের দেশে পড়ালেখা মানুষ করে কম এবং দক্ষতা তো নাই, মানে কোনো স্কিল নাই। ধরো আমাদের দেশে যারা প্রবাসী বিদেশে যায় অনেকে, বেশিরভাগই যায় বেকার বসে থাকে। কেন বসে থাকে? কারণ কি তারা কোনো কাজে পারে না। কেউ যদি জিজ্ঞেস করে আপনি ইলেকট্রিকের কাজ পারেন কিনা, সে বলে পারে না। আপনি কোনো গাড়ির পার্টসের কাজ পারেন কিনা, সে বলে পারে না। তো যার কারণে সমস্যা হয়ে গেছে, মানে তো সে তাই কাজ করতে বিধি, তার কারণে সে সেখানে বেকার হয়ে যায়। এর জন্য আমাদের দেশের নাগরিকদের অবশ্যই কি হতে হবে? দক্ষ হতে হবে, যে কোনো একটা কাজ দক্ষ হতে হবে, এটা মাথায় রাখবে। নারী সংশক্তির অংশগ্রহণে সীমিত। আমাদের দেশে মেয়েরা তো বাইরে কাজ করার তেমন কি পায় না, সুযোগ পায় না, যার কারণে আমাদের এই সমস্যাটা দেখা দেয়। দরিদ্র জনসংখ্যা, আমরা তো অবশ্যই সবাই গরিব, এবং স্বাস্থ্যসেবা ও পুষ্টির। বাংলাদেশের এই ডাটাটা দেখো, বাংলাদেশের এখনো প্রায় 20% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। 20% মানে কি? মানে মানে দরিদ্র সীমা মানে কি? তাদের না আছে থাকা জায়গা, না আছে খাওয়ার ব্যবস্থা, না আছে কোনো মৌলিক চাহিদা। না, মৌলিক চাহিদা কয়টা? 5টা। একটা মৌলিক চাহিদাও তাদের কি হয় না, পূরণ হয় না। এই তার হচ্ছে এই এরকম মানুষের পরিমাণ হচ্ছে কয়জন? 20 জন। মানে যদি একটা জনে 20 জন করে আছে। তুমি রাস্তাঘাটে দেখো অনেকে ফ্লাইওভার নিচে শুয়ে থাকে, রাস্তায় শুয়ে থাকে, অথবা বাস স্ট্যান্ডে শুয়ে থাকে। এগুলো মেন কারণ কি? এটা হচ্ছে তার দেশের নিচে অবস্থান করার কারণে। তারপর হচ্ছে সুশাসনের অভাব, সরকার সেবা জরুরিটা ঘুষ। তুমি একটা এনআইডি কার্ড করতে যাও, জন্মসনদ ঠিক করতে যাও, তোমরা ভবিষ্যতে সেটা করতে যাও, আশা করি তোমাদের দোয়া করি যেন কোনো হ্যাসেল না হয়। কিন্তু গেলে তোমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক মানে যন্ত্রণা লাগবে। তারপরে পপুলার বাজার অপচয়। তোমরা জানো আমাদের পদ্মা সেতুতে খরচ কত হয়েছে? পদ্মা সেতুতে খরচ হয়েছে, প্রাথমিক খরচ ছিল 5,000 কোটি টাকা। 5,000 কোটি টাকা খরচ ছিল, মানে খরচ হওয়ার কথা ছিল। কিন্তু সেটা সেটা খরচ দাঁড়িয়ে একদম শেষ পর্যন্ত দাঁড়িয়ে জানো, সেটা হচ্ছে 30,000 কোটি টাকা। তুই বলো স্যার 5,000 থেকে 30,000 আসছে কেন? এটা বুঝছো এটা কোথায় গেছে? বাকি 25,000 টাকা, 25,000 কোটি টাকা পাচার। পাচার, দুর্নীতি, একদম। এটা তোমাদের কাছে একটা সিম্পল একটা এক্সাম্পল দেয়, সিম্পল। এই বাকি বাকি টাকাটা 5,000 টাকা হওয়ার অথচ আমরা এই 30,000 কোটি টাকা আর কয়টা পথে শুধু পাইতাম? 5টা 6টা। 6টা, ভেরি গুড। আরো 6টা পথে শুধু পাইতাম, আরো 6টা পথে শুধু হইলে আমাদের জীবনযাত্রার মানও বাড়তো, আমাদের সবকিছু থেকে ইমপ্রুভ হইতো। কিন্তু দুর্ভাগ্য সেটা আমাদের। আর 2000 ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, মানে ওরা প্রতি বছর একটা প্রতিবেদন ড্রপ করে। বাংলাদেশ 2001 থেকে 2005 এ দুর্নীতিতে কি ছিল? চ্যাম্পিয়ন। দুর্নীতি কি ছিল? চ্যাম্পিয়ন, মানে প্রথম স্থান অর্জন করছে। বুঝছো? প্রথম স্থান, এটা কি এই প্রথম স্থান কি আমাদের জন্য ভালো? ভালো না, এই প্রথম বুঝি নাই স্থান এটা। আমাদের জন্য ভালো না। আমরা দোয়া করি আমাদের জন্য, আমাদের জন্য নতুন নিচে নামে তো আমাদের জন্য ভালো। প্রাকৃতিক প্রতিবন্ধকতা, জলবায়ু পরিবর্তন। দেখো না এখন হঠাৎ বৃষ্টি, হঠাৎ গরম, হঠাৎ শীত, এগুলো হচ্ছে প্রাকৃতিক প্রতিবন্ধকতা। নদী বাঁধানো, লবণাক্ততা, নিরাপদ পানির সংকট, পরিবেশগত বিপর্যয়, এগুলো হচ্ছে আমাদের পয়েন্ট। তারপর হচ্ছে আমাদের উন্নয়নের জন্য নীতিগত ভিত্তিপ্রস্তুত করা। দীর্ঘমেয়াদে কি আমাদের কাছে মানে সমাধান কিভাবে আমরা আমাদের অর্থনৈতিক সমাধানগুলো সমাধান করতে পারি? দীর্ঘমেয়াদী পরিকল্পনা, গবেষণা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং বিদেশি বিনিয়োগদের আকর্ষণ নীতি করা। বিদেশিরা আমাদের দেশে যত যত ইনভেস্ট করবে, যত বিনিয়োগ করবে, তত আমাদের জন্য ভালো, তত আমাদের দেশে মানুষের কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে, তার মানে আর আমাদের পার ক্যাপিটা ইনকামও বাড়বে।
এই যদি আমাদের এই জিনিসটা বেশি ফোকাস করে এই পয়েন্টটা। কৃষিক্ষেত্রে কি উন্নত বীজ সার প্রযুক্তি ব্যবহার, আমরা এখন গরু দিয়ে হাল চাষ করি, অথচ আমাদের অনেক ধরনের মেশিন বেরিয়েছে, অনেক ধরনের আধুনিক যন্ত্র বেরিয়েছে। তোমরা বিভিন্ন ক্লিপে দেখছো, ডিসকাভারি চ্যানেল, অনেকগুলো চ্যানেলে দেখছো কত আধুনিক যন্ত্র ব্যবহার আছে, কিন্তু আমাদের কৃষকরা সেই যন্ত্রগুলো পাচ্ছে না। এগুলা কৃষি ও ঋণের ব্যবস্থা, কৃষি পণ্য সংরক্ষণের বিভিন্ন উপায়। আর এটা কৃষি যন্ত্রের 50% ভর্তুকি, ভর্তুকি বুঝো কেউ? কি আরেকবার? ভর্তুকি, ভূতর্কি? ভর্তুকি। হ্যাঁ, কৃষি কাজ করার জন্য যে সরঞ্জাম প্রদান করা হয় ওইটাকে ভূতর্কি বলে। হ্যাঁ, এটাও ঠিক আছে। তোমার ব্যাপারে ঠিক আছে, ভর্তুকিটা আমি একটু সহজভাবে বলি। দেখো, ধরো 1 কেজি আলু, 1 কেজি আলু 10 টাকা করে, 10 টাকা হয়েছে 10 টাকা। এখন 1 কেজি আলু যদি একজন কৃষক 10 টাকা করে সেল করে, তাহলে তার খরচ হচ্ছে 15 টাকা। খরচ হচ্ছে এই 1 কেজি আলু উৎপাদন করতে খরচ হচ্ছে 15 টাকা, কিন্তু বাজার দাম কত বলতেছে? 10 টাকা। এটা হচ্ছে কি 10 টাকা হচ্ছে কি বাজার দাম, অথচ তার ওই কৃষকটা খরচ হচ্ছে কত টাকা? 15 টাকা। তাহলে তার প্রতি 1 কেজিতে কত করে লস হচ্ছে? 5 টাকা। ভেরি গুড। তাহলে এখন তুমি বলো, কেউ যদি 1 কেজিতে 5 টাকা লস করে, তাহলে ওই কৃষকটা কি আর মানে ওই পরবর্তী কৃষিকে ওই আলু উৎপাদন করবে? আর করবে না। করবে না। এভাবে করে আমাদের কৃষিকাজটা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এই ক্ষেত্রে সরকার কি করে? সরকার কৃষিখাতকে রক্ষা করার জন্য এই যে বাজার দাম 10 টাকা, সরকার কি করে? অতিরিক্ত 10 টাকা তো অতিরিক্ত আর 6 টাকা দিবে। বলে কি আমরা আপনাদের কয় টাকা কেজি ধরে কিনবো? 16 টাকা। তাহলে কৃষকের প্রতি কেজিতে কয় টাকা লাভ হচ্ছে? 8 টাকা। 1 টাকা। 1 টাকা করে লাভ হচ্ছে। বাজার দাম 15 টাকা, সরকার আরো এক্সট্রা 6 টাকা দিয়ে 16 টাকা দিয়ে দিচ্ছে। এই যে সরকার যে 6 টাকা এক্সট্রা দিচ্ছে না, এই 6 টাকাটা হচ্ছে কি ভর্তুকি। সবাই বুঝছো? বুঝি নাই। আচ্ছা, ধরো তুমি বাজারে আলু কিনতে গেছো, 1 কেজি আলুর দাম 10 টাকা। এখন ওই কৃষক 10 কেজি আলু নিয়ে গেছে, সে উৎপাদন করছে, সেল করবে অবশ্যই। সে বাজারে গিয়ে দেখলো তাকে তার 10 কেজি আলুর দাম দিচ্ছে কত টাকা? 10 কেজি আলুর দাম দিচ্ছে 100 টাকা দিচ্ছে। অথচ তার খরচ হচ্ছে কত টাকা? খরচ হচ্ছে 200 টাকা। এই 10 কেজি আলু উৎপাদন করতে তার খরচ হচ্ছে কত টাকা? 200 টাকা। তার মানে কি 10 কেজি আলু সেল দিলে তার লস হবে কত টাকা? 100। 100 টাকা। তো সরকার কি করবে? সরকার ওকে আরো সরকার এই 100 টাকার আলু, এই 100 টাকার আলু সরকার কিনবে হচ্ছে ধরে নেয় 250 টাকা কিনবে। কত টাকা কিনছে? 250 টাকা। বুঝছো? সরকার যে এই 250 টাকার আলু কিনছে, সরকার এক্সট্রা কত টাকা দিচ্ছে বাজার দাম থেকে? 150 টাকা। হ্যাঁ, এই 150 টাকা হচ্ছে ভর্তুকি। না বুঝলে আবার বুঝতে হবে। বুঝছি। আরেকজন আছে, উনি আপনি বুঝছেন? না বুঝলে অবশ্যই দেখো, বাজার দিতে রাজি 100 টাকা, অথচ কৃষকটার খরচ হচ্ছে 200 টাকা। সরকার আরো 100 টাকার সাথে আরো 150 টাকা যোগ করে নিজ থেকে, সরকার নিজের পকেট থেকে আরো 150 টাকা যোগ করে সরকার কৃষককে দিচ্ছে কত টাকা? 250 টাকা। এই যে সরকার যে অতিরিক্ত 150 টাকা দিচ্ছে, সেটা হচ্ছে ভর্তুকি। আর এতে করে কৃষকের কত টাকা লাভ হয়েছে? 50 টাকা কি হয়েছে? লাভ হয়েছে। এটা কেন করে? এটা ভর্তুকিটা কেন করে? যেন কৃষকরা যেন অনাগ্রহী না হয়। আর কৃষকরা যদি অনাগ্রহী হয়ে যাবে, সেদিন আমাদের দেশে কিছু উৎপাদন হবে না। এই যে আমরা আজকে আলু, পেঁয়াজ, শাক সবজি যেটাই খাই, বেরোলে পাচ্ছি আমরা, সেগুলো কি করা লাগবে? ইন্ডিয়া থেকে আমদানি করা লাগবে, ভারত থেকে সরি পাকিস্তান থেকে আমদানি করা লাগবে, শ্রীলঙ্কা থেকে আমদানি করা লাগবে। সেদিন দেখবা এখন এখন আলু খাচ্ছি 20 টাকা 30 টাকা কেজি, তখন আলু খাওয়া হবে 200 টাকা 300 টাকা কেজি হবে। বুঝছো এটা ভর্তুকি কেন করে? জি। আচ্ছা, তারপরে এখন আমাদের আচ্ছা
তো এখন আমাদের এখানে শিল্পক্ষেত্রে গৃহীত পদক্ষেপ, এই পদক্ষেপগুলো নিব। আর্থসামাজিক দুর্বল গৃহীত পদক্ষেপ, প্রাকৃতিক প্রতিবন্ধকতা দূর করার পদক্ষেপ, এগুলো নিতে হবে। এগুলো বিভিন্ন পয়েন্ট আছে। তো এগুলো আমাদের কি কি পদ্ধতিগুলো আমি একদম সংক্ষেপে, মানে তোমরা যেন পরীক্ষা জাস্ট পয়েন্টগুলো লিখতে পারো, এগুলো পয়েন্টগুলো লিখলে তোমার কাছে না হবে। এগুলো আমি সুন্দর করে নোট করে দিয়েছি, বুঝছো? আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের, আচ্ছা এবার দেখো এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে কি? জাতীয় আয়ের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে? জাতীয় আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আর অর্থনৈতিক উন্নয়ন মানে কি? আয়, জীবনমান এবং কাঠামো উন্নয়ন। কাঠামো উন্নয়নকে কি বলে? অর্থনৈতিক উন্নয়ন। এটা বুঝছো? কেউ আসো? জি আবার আবার একটু বলেন। হ্যাঁ, অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে হচ্ছে জাতীয় আয়। আমরা জাতীয় আয় বুঝলাম কি? জিএনআই। ওই জিএনআই হচ্ছে কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি। জি মানে জিএনআই বাড়ছে, আমরা বলবো কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে। জিএনআই কমছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমছে। এটা বুঝছো? জি। অর্থনৈতিক উন্নয়ন মানে কি? ওই যে আমার মাথা পিছু আয় বলছিলাম না, মাথা পিছু আয় যেমন দিছিলাম না, মাথা পিছু আয় বাড়ছে কিন্তু আমি আগের থেকেও কম কিনতে পারতেছি, তার মানে কি আমার জীবন মান বাড়ছে না কমছে? কমছে। Very good. এটাকে বলবো হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয় নাই। আর যদি দেখছি আগের থেকে বেশি কিনতে পারতেছি, মাথা পিছু আয় বাড়ছে, আগের থেকে বেশি কিনতে পারতেছি, তাহলে বলবো কি আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। বুঝছো? হ্যাঁ। একদম খ নাম্বারে মাস্ট এটাতে কোশ্চেন করলে এটা আসবে। কাকে বলে বা খ নাম্বার পার্থক্য কি? এটা এখানে শুধুমাত্র সব লেখা লিখে দেওয়া আছে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর এগুলো বৈশিষ্ট্য অর্থনৈতিক পরিবর্তন কাঠামো লাগাবে। দেখো এবার আছে 8 টপিক। এবার দেখো অর্থনৈতিক কাঠামো পরিবর্তন কাকে বলে? অর্থনৈতিক কাঠামো পরিবর্তন মানে কি? আচ্ছা, আমাদের মুক্তিযুদ্ধের পর আমাদের অর্থনীতি কি ভিত্তিক ছিল? কৃষি ভিত্তিক। কি ভিত্তিক? কৃষি ভিত্তিক। কিন্তু বর্তমানে আমাদের অর্থনীতি কি ভিত্তিক বলতে পারবা? তিনটে অপশন, কৃষি, শিল্প, সেবা। কি ভিত্তিক? শিল্প। হ্যাঁ এখন বলো। কৃষি ভিত্তিক। আগে ছিল কৃষি ভিত্তিক, কারণ কি তোমরা আমরা একটা পার্সেন্টেজ হিসেব করছিলাম না? পার্সেন্টেজ হিসেব করছিলাম কি? আমাদের কৃষি খাতে অবদান কত পার্সেন্ট? 12%। সেবা খাতে কত পার্সেন্ট? 50%। এবং শিল্প খাতে কত পার্সেন্ট? 35%। তা আমাদের কৃষি কি আমাদের এখন হচ্ছে কি? সেবা ভিত্তিক হয়ে যাচ্ছে কি? সেবা ভিত্তিক এবং কি শিল্প ভিত্তিক দুইটাই হয়ে যাচ্ছে। কৃষি আর কৃষি খাতটা কি হয়েছে? আস্তে আস্তে ডাউনের দিকে যাচ্ছে। আবার আরেকটা এক্সাম্পল দেখো, দক্ষিণ কোরিয়া 1960 এবং 1980, 1960 এবং 1980 দিকে তারা কি ছিল? কৃষি। আর তারা এখন কৃষি থেকে কৃষি চলে আসছে প্রযুক্তিতে। তোমরা তো স্যামসাং মোবাইল দেখছো, স্যামসাং এলজি দেখছো না? এগুলো হচ্ছে কাদের? দক্ষিণ কোরিয়া। বুঝছো? আর এই যে তো আমাদের যে অর্থনীতির পরিবর্তন হচ্ছে, কৃষি থেকে কৃষি আসছে, সেবাতে চলে আসছে। আর ওদের কৃষি থেকে কৃষি চলে আসছে, প্রযুক্তিতে চলে আসছে। এটাকে বলা হচ্ছে অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন। এটা কি বুঝছো? বুঝি নাই, আরেকবার বুঝাই দেন। হ্যাঁ। আমরা 1900 মানে মুক্তিযুদ্ধের পর আমাদের কৃষি, আমাদের অর্থনীতির কি ভিত্তিক? কৃষি ভিত্তিক। আর বর্তমানে হয়ে গেছে কি? শিল্প এবং সেবা ভিত্তিক। এই যে কৃষি থেকে সেবাতে আসছে, এটাকে বলা হচ্ছে অর্থনৈতিক কাঠামো পরিবর্তন। বুঝছো? বুঝছি। তো এখানে আমাদের দেখো, তা আমরা কোনটা থেকে বলতে পারবা? আমরা কি উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ, উন্নয়নশীল উন্নত দেশ, কোনটা আমরা? উন্নয়নশীল দেশ। ভেরি গুড। আমরা হচ্ছে কোনটা থেকে? উন্নয়নশীল দেশে। আর আমরা উন্নয়নশীল দেশে কি কিসেরও বৃদ্ধি করে আসছি? জিএনআর বৃদ্ধি করে আসছি। কিসেরও বৃদ্ধি করে আসছি? এই যে জিএনআর। এই যে আমরা যে উন্নয়নশীল দেশ, এই যে এটা আমরা হচ্ছে এটা। বুঝছো? তাহলে আমাদের ধরন কয়টা? তিনটা, উন্নত, উন্নয়নশীল দেশ, অনুন্নত। এই দুটো হচ্ছে কি উন্নয়নশীল দেশের ক্যাটাগরি। উচ্চ মধ্য আয়, একটা নিম্ন মধ্য আয় দেশ। এগুলো কিসের উপর ভিত্তি করে করা হয়? জিএনআই, সরি, কিসের উপর ভিত্তি করা হয়? মাথা পিছু আয়ের উপর ভিত্তি করে হিসাব করা হয়।
তো এখানে উন্নয়নশীলের বৈশিষ্ট্য, ওদের মেন খাত কি? সেবা খাত। ওদের মেন খাত কি? সেবা খাত। সেবা খাত কত পার্সেন্ট? 70%। ওরা এখন এআই, রোবোটিক্স এগুলো নিয়ে ওরা কাজ করতেছে। আর উন্নয়নশীল দেশ হচ্ছে কি আমরা, বাংলাদেশ। আমরা কিসের উপর নির্ভর করলাম না? আপনাকে শিল্প এবং কিসের? সেবা খাতের উপর নির্ভর আমরা। আর অনুন্নত দেশ কোনগুলা? সোমালিয়া, হাইতি, এগুলো হচ্ছে কি অনুন্নত দেশ। অনুন্নত দেশের বিভিন্ন অবস্থান, এই যে এগুলো মানে হচ্ছে এখানে এখানে মানে অনুন্নত দেশের শিল্পের অবস্থান। তারপর হচ্ছে দেখো, বাংলাদেশের ইকোনমিক রিলেশন উইথ ডেভেলপমেন্ট এন্ড ডেভেলপিং কান্ট্রিজ, মানে আমাদের দেশের সাথে অর্থনৈতিক উন্নয়ন তিন স্তরে ভাগ করা হয়েছে। তা আমরা কোনটাতে আছি? উন্নয়নশীল দেশে। আর স্বল্প উন্নত দেশে ছিলাম, এখন উন্নয়নশীল দেশে। দেশের অবস্থাতে ভালো হয়, অবশ্যই আমরা কিসে যাবো? উন্নত দেশে যাবো। আচ্ছা, এবার দেখো, আমাদের অর্থনৈতিক সম্পর্ক প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য সম্পর্ক, একটা হচ্ছে ঋণ ও অনুদান সম্পর্ক। বৈদেশিক বাণিজ্য সম্পর্ক মানে কি? আমরা যাদের সাথে আমাদের কি হয়? আমদানি রপ্তানি করি। আমাদের আমদানি রপ্তানি কোথায় করি আমরা? ইউএসএ। মেন হচ্ছে কি? ইউএসএ। আর সেটা কত পার্সেন্ট? 85%। সেটাকে বলছিলাম। আমরা চা রপ্তানি করি, পাট রপ্তানি করি, চিনি রপ্তানি করি, চা রপ্তানি করি। আর জনসংখ্যা রপ্তানি মানে কি? আমাদের দেশ থেকে বাইরের দেশে বিভিন্ন কাজ করতে যাওয়া, বা কেউ স্টুডেন্ট নিতে যায়, এটা হচ্ছে কি জনশক্তি রপ্তানি। এগুলো এক্সাম্পল হচ্ছে এই যে সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, এগুলো হচ্ছে কি আমাদের আমাদের শ্রমিক বাইরে যায়। আর রপ্তানি প্রধান গন্তব্য কি? ইউএসএ, জার্মানি, যুক্তরাষ্ট্র। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের টাকার প্রয়োজন হয়, আমরা কার থেকে লোন নিই? এই যে এই সংস্থাগুলো থেকে লোন নিই, আইএমএফ, এশিয়ান ব্যাংক, ইউনাইটেড ন্যাশনাল এজেন্সি। এই যে আমরা বেশিরভাগ লোন নিই কার থেকে? এই ওয়ার্ল্ড ব্যাংক থেকে আর আইএমএফ থেকে লোন নিই। আমাদের দেশে প্রায় 100 বিলিয়নের উপর লোন আছে। আমাদের প্রত্যেক জনের উপর লোনটা কি করতে হবে? পরিশোধ করতে হবে। চিন্তা করো, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের বর্তমান প্রজন্মকে সবাইকে এই লোনটা পরিশোধ করতে হবে। প্রায় 100 বিলিয়নের উপর লোন আছে। এই দেখো, তো আমাদের প্রধান ঋণ সাহায্য দেশকে যুক্তরাজ্য সাহায্য করে। এরা আমাদের অনেক সময় দানও করে এবং ঋণও দেয়। ঋণ শুধু ফ্রিতে দেয় না, ঋণ আবার কিছু বৃদ্ধি করে দেয়, সুদ। শুধু ধরো ওরা আমাদেরকে 100 টাকা দিবে, ওরা বলবে আমাকে ফেরত দিতে হবে 200 টাকা। এই যে অতিরিক্ত যে 100 টাকাটা দিচ্ছে, সেটা হচ্ছে কি সুদ। সুদ। বুঝছো? বুঝছি। আচ্ছা, তো এখানে কিছু এক্সাম্পল আছে। আর আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ পরিসংখ্যান, আমাদের আমাদের 2023-24 আমাদের রপ্তানি পরিমাণ কত? $55 বিলিয়ন। বুঝছো? রপ্তানি করেছে $55 বিলিয়ন। এই দেশে আমাদের পুরো সবকিছু নির্ভর করে কিসের উপর? এই আরএমজি সেক্টরের উপর, রেডিমেড গার্মেন্টসের উপর। প্রবাসীদের আয়, আমাদের বিদেশ থেকে আমাদের দেশে পুরো রেমিটেন্স পাঠায় না? রেমিটেন্সের পরিমাণ কত? $24 বিলিয়ন 2023-24 পাঠাইছে আমাদের বিদেশ থেকে। ওটা সেক্টর, আর এটার উপর আমরা সবকিছু নির্ভর করে। আচ্ছা, তো আমাদের এখানে দেখো, আইএমএফ 2023 সালে বাংলাদেশকে প্রায় 4.7 বিলিয়ন ঋণ সহায়তা দিয়েছে। আর মুদ্রা বিনিময় রিজার্ভ স্থিতিশীল থাকতে, মানে কি আমাদের দেশের 2023 সালে আমাদের রিজার্ভের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বুঝলে, বিভিন্ন টাকা পাচার, দুর্নীতি, সবকিছু করার কারণে আমাদের রিজার্ভের অবস্থা বললাম না 55 বিলিয়ন ছিল, যেখান থেকে নেমে 19 বিলিয়ন হয়ে গেছে। তারা এই পরিমাণ ডলার আমাদের কি দিয়েছে? ঋণ দিয়েছে, লোন দেওয়ার কারণে আমাদের দেশটা কি স্থিতিশীল হয়েছে। তো আমাদের ক্লাস ছিল এতটুকুই। আশা করি সবকিছু বুঝছো। কোনো কোশ্চেন থাকলে এখনো জানাতে পারো। আর সামনে এটার উপর আমরা সিএমসি ক্লাস করাবো। এটার উপর তোমাদের এখন বাসায় বইটা পড়বা। বইটা পড়লেই ইনশাআল্লাহ তোমাদের বাকি কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর তখনও কোশ্চেন গুলো নোট করে রাখবা। আমি ক্লাসে আসার পর তোমরা সেগুলো আমি কোশ্চেন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক ভাইয়া আছে। আপনি কি আবার ক্লাস নেবেন? হ্যাঁ, আপনি কি আবার ক্লাস নেবেন? সম্ভবত স্যার বললেন।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো 3 বছরই তো উঠে যায় না।